আচ্ছা আমাদের আগে লেভেল 2 এর ক্লাসটা ভাইয়া কি কিছুদিন আচ্ছা, পরে হ্যাঁ আচ্ছা, আমরা তো দুইটা হেডস পড়ছি তাই না আজকে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা এই হেডসে কিন্তু মোটামুটি এরিয়া গুলো অনেক বড়, মানে মোটামুটি ভালোই আছে, যেমন সিকিউরিটি যেমন ছোট ছিল না, এটা এটা কিন্তু এরিয়া গুলো ভালোই আছে, মোটামুটি ভালোই এরিয়া। আচ্ছা দেখেন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে? অ্যানুয়াল ভ্যালু পড়তে হবে, সেকশন 24 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তারপর 19 এর 22 ডিমড ইনকাম ফর আনঅ্যাডজাস্টেড রেন্ট বা সিকিউরিটি মানি, 19 এর 22 এর দেখা যাচ্ছে তো তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন সেকশন 2 সাবসেকশন 3 অ্যানুয়াল ভ্যালু, সেকশন 24 হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেকশন 19 এর 22 হলো ডিমড ইনকাম ফর আনঅ্যাডজাস্টেড রেন্ট বা সিকিউরিটি মানি, 19 এর 22 হলো ডিমড ইনকাম ফর অ্যাডজাস্টেড রেন্ট বা অ্যাডভান্স রেন্ট, 19 এর 23 হলো ডিমড ইনকাম ফর আনস্পেন্ট অ্যামাউন্ট অফ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। আচ্ছা সেকশন 25 অ্যালাউড ডিডাকশন, আর 53 হলো ট্যাক্স ডিডাকশন এন্ড সোর্স ফ্রম হাউস প্রপার্টি ইনকাম, 6 হলো পার্ট এ প্যারা 1 প্যারা 38। Rule 8 maintenance of account in bank by the owner of house property and penalty section 123 এর সাবসেকশন 2। আচ্ছা এই জিনিসগুলো আমাদের কি কি করতে হবে হ্যাঁ, মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্ষেত্রে এটা হলো আমার এরিয়া। একটা এরিয়া মনে হচ্ছে এসআরও বাদ করে গেছে। আচ্ছা একটা এসআরও আছে, এটার সাথে একটা এসআরও আছে, এসআরও নাম্বার 454, এই এসআরওটা সেকশন 25 এর সাথে পড়তে হবে, এটা আপনি একটু নোট ডাউন করে নিতে পারেন, এটা জাস্ট মনে রাখেন, না পড়লেও চলবে। 454 নাম্বার এসআরও, ডেটটা বলে দিচ্ছি, এটা পুরাতন একটা এসআরও কিন্তু ভ্যালিড এসআরও 1980। আচ্ছা এখানে অনেকগুলো ইস্যু আলোচনা করা আছে, এর মধ্যে একটা আলোচনা আছে আনকালেক্টিবল রেন্ট, আনকালেক্টিবল রেন্ট নিয়েও আলোচনা করা আছে, অনেকগুলো টপিক আলোচনা করা, এর মধ্যে একটা টপিক হলো কি আনকালেক্টিবল রেন্ট নিয়েও আলোচনা করা। আচ্ছা মিউট করে ফেলেন, হ্যাঁ মানে মোটামুটি জয়েন করছেন তো মিউট করে ফেলেন। বুঝা গেছে? এসআরটা হলো কি আনকালেক্টেবল রেন্ট, ঠিক আছে, মানে 454 নম্বর এসআরও ডেট 31/12/1980 সালে আনকালেক্টেবল রেন্ট নিয়ে আলোচনা করা, ঠিক আছে এটা। আচ্ছা অ্যানুয়াল ভ্যালু ডেফিনিশনটা তো আমরা মনে হয় কম বেশি সবাই জানি যে অ্যানুয়াল ভ্যালুটা কি, তাই না? অ্যানুয়াল ভ্যালু কি, অ্যানুয়াল ভ্যালু যদি আমি ইজি ভাবে বলি যে অ্যানুয়াল ভ্যালু ইজ দ্য অ্যানুয়াল ভ্যালু ইজ দ্য হায়ার অফ রেন্টাল ভ্যালু অর মিউনিসিপাল ভ্যালু, তাই না? অ্যানুয়াল ভ্যালু ইজ দ্য হায়ার অফ রেন্টাল ভ্যালু। ভাইয়া জি ভাইয়া একটু আরেকটু উপরে পেজটা আরেকবার একটু দেখান, আমি একটু লেটে জয়েন করেছি তো এসআর ওই পোরশনটা লিখতে পারি নাই। কে এসআর নাম্বার 454, হ্যাঁ 454 নাম্বার ডেট 31/12/1980 আনকালেক্টেবল রেন্ট। আচ্ছা ডেট 31/12/1980 আনকালেক্টেবল রেন্ট। আপনাদের তো রেকর্ড থাকে, আপনারা আবার শুনে নিয়েন। হ্যাঁ ওকে ভাইয়া ঠিক আছে। আচ্ছা অ্যানুয়াল ভ্যালু ডেফিনিশনটা আমরা জানি কি, অ্যানুয়াল ভ্যালু কি ইজ দ্য হায়ার অফ রেন্টাল ভ্যালু অর মিউনিসিপাল ভ্যালু, এটা তো আমরা জানি তাই না? অ্যানুয়াল ভ্যালু কি ইজ দ্য হায়ার অফ রেন্টাল ভ্যালু অর মিউনিসিপাল ভ্যালু, যে রেন্টাল ভ্যালু এবং মিউনিসিপাল ভ্যালুর মধ্যে যেটা হায়ার ওয়ান সেটাই হলো কি আমার অ্যানুয়াল ভ্যালু। আচ্ছা অ্যানুয়াল ভ্যালু দেখেন এখানে কি বলছে যে সেকশন 2 সাবসেকশন 3 অ্যানুয়াল ভ্যালু শ্যাল বি ডিএমড টু বি ইন রিলেশন টু এনি প্রপার্টি লেট আউট, মানে তার মানে অ্যানুয়াল ভ্যালুটা কিসের সাথে কানেক্টেড? লেট আউটের সাথে, তাই না? অ্যানুয়াল ভ্যালুটা কিসের সাথে কানেক্টেড? লেট আউটের সাথে। তার মানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বাংলা কথাগুলো একটু মনে রাখতে চেষ্টা করুন যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হইতে হলে প্রপার্টিটা কি হইতে হবে? লেট আউট হইতে হবে। যেমন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হইতে হলে কি হইতে হবে? প্রপার্টিটা কি হইতে হবে? লেট আউট হইতে হবে।
যেমন এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, প্র্যাকটিক্যাল ইস্যুগুলো শেয়ার করলে পারে নলেজ গুলো গ্যাদার হয় বেশি। যেমন আমি যখন মানে আমরা একটা ইন্ডিভিজুয়াল ফাইল নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে? তো ওই ব্যক্তির 3টা ফ্ল্যাট ছিল, মানে ওনার ফাইলটা 93 তে ফেলছিল, 93 তে ফেলছিল। ওনার ফাইলটা কি করছে 93 তে ফেলছে। 93 তে তো জানেন যে 93 তে কখন ফেলে হাসান ভাই? ভাই আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা জয়েন করেছিলাম এই মাত্র বসলাম আর কি। সমস্যা নেই। রিলেটেড ভাই একটু ক্লিয়ার করে দিন ভাই 93 74 এগুলো। হ্যাঁ, এগুলো আলোচনা করব। এইজন্য কিন্তু আপনারা মানে ওদের সাথে জয়েন্টলি ক্লাস করেন। আমি আপনাদের সাথে মানে আপনাদেরকে এডিশনাল একটা করে ক্লাস নিব সেকেন্ড পার্টে যারা আছেন। হ্যাঁ, মানে জাস্ট পাস্ট কোশ্চেন নিয়ে আমরা একটা ক্লাস আলোচনা করব। ধরেন যে জানুয়ারি মিড জানুয়ারি থেকে আমরা আলোচনা করব পাস্ট কোশ্চেন নিয়ে শুধু প্রতি শনিবার। তো ডাইরেক্টলি এমন করে বলে দেয় যে 93 এরকম ভাবে বলে দেয় ভাই। 93 তে হলো কি যে মানে 93 হলো কি 93 হলো দেখবেন যে এটা সংক্ষেপে বলে কি এসকেপ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এই সেকশনটার নাম মনে নাই, এটা সংক্ষেপে বলে এসকেপ অ্যাসেসমেন্ট। একটা কল রিসিভ করি। হ্যাঁ, একটা এটা না, এটা সংক্ষেপে বলে, এটা একটু মাইন্ডে রাখুন, এটাকে বলে এসকেপ অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আচ্ছা লেখা যাচ্ছে না তাই না? এটা কিন্তু ফার্স্ট পার্ট এবার কোশ্চেন আসছে সেকশন 93 থেকে। মানে এটাকে সংক্ষেপে বলে এসকেপ অ্যাসেসমেন্ট, সংক্ষেপে বলে, এটা নাম আছে কিন্তু। মানে ডিসিডি 93 তে হলো কি ফাইল রিওপেন করে, এটা হলো ফাইল রিওপেনের সেকশন। হ্যাঁ, ফাইল রিওপেন, যেটা আমি এটা নিয়ে কাজ করছি, মানে 93 নিয়ে কাজ করছি, ফাইল রিওপেন। এবং এখানে বলা আছে কি যে ফাইল রিওপেন তো বুঝি তাই না, যে আমরা যে রিটার্ন জমা দিচ্ছি, রিটার্ন তো আমরা জানি যে রিটার্ন হলো স্টেটমেন্ট। আমরা যে রিটার্ন জমা দিচ্ছি এই রিটার্নটা যদি ধরেন যে উইদিন 2 ইয়ার্স এর মধ্যে যদি অডিটে না পড়ে, যেমন এরকম আমরা একটা কথা বলি, যারা ধরেন যে শুনে রাখেন জাস্ট, হ্যাঁ, যে আমরা রিটার্ন জমা দেওয়ার প্রসিডিউর হলো আমরা দুইটা, একটা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, একটা হলো নরমাল। 30 নভেম্বরের মধ্যে যারা আমরা রিটার্ন জমা দিচ্ছি তারা কি করি, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে কি করি, রিটার্ন জমা দিই। এবং এখানে একটা কথা বলা হয় যে আপনার ফাইলটা যদি 2 ইয়ার্স এর মধ্যে অডিটে না পড়ে, তাহলে রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করছেন এটাই কি ফাইনাল, তাই না? আপনার ফাইলটা যদি 2 ইয়ার্স এর মধ্যে যদি না পড়ে, তাহলে রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করছেন এটাই কি ফাইনাল। কোন ক্ষেত্রে? ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট। তাহলে 6 বছরের একটা ইস্যু আছে না, এটা কি ভাই? না, এটা 2 ইয়ার্স এর ইস্যুটা হলো 82BB। হ্যাঁ, মানে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে কোথায় আলোচনা করা, সেকশন 82BB, সেকশন 82BB। আচ্ছা, এগুলো পরের সেকশন, তারপরে বলতেছে সেকশন 82BB। হ্যাঁ, এটা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে কি করা, আলোচনা করা। এখানে 2 ইয়ার্স এর একটা বার আছে যে আপনার মানে আমি যদি 82BB এর অধীনে যদি রিটার্ন সাবমিট করি, তাহলে এই ফাইলটা যদি উইদিন 2 ইয়ার্স এর মধ্যে যদি অডিটে না পড়ে, তাহলে রিটার্নে যে পরিমাণ ট্যাক্স শো করছি এটাই কি আমার ফাইনাল। আচ্ছা, 93 তে যে 6 ইয়ার্স এর একটা বার বলছে, 93 তে 6 ইয়ার্স এর বার বলছে। ধরেন আমি রিটার্ন সাবমিট করছি, আমার ফাইলটা অডিটে পড়ে নাই, ফাইলটা কোনো কারণে কি করে নাই, অডিটে পড়ে নাই। অডিটটা হলো কি যে র‍্যান্ডম বেসিসে আপনাকে অডিটে ফেলে। যেমন ডিসি মানে ইনকাম ট্যাক্স অথরিটির দুইটা প্রসিডিউর আছে। মানে সাধারণ পাবলিকের জন্য ওরা যে অডিট করবে এটা র‍্যান্ডম বেসিসে পড়ে। মানে কিছু কিছু লোক আছে যাদের হাই ইনকাম, এদের ফাইলটা অডিটে পড়বে, এটা কনফার্ম। কিছু কিছু লোক মানে কিছু কিছু পার্সন আছে বা কিছু কিছু কোম্পানি আছে যাদের ফাইলটা কি করবে, অডিটে পড়বে। এটা নরমালে দেখ বা ইউনিভার্সালে দেখ, বুঝে গেছি কিনা? এটা নরমালে দেখ অথবা কি ইউনিভার্সালে দেখ, এদের ফাইলটা অডিটে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, আর যে জেনারেল যে পার্সন আছে এদের ফাইলটা কি যে এদের ফাইলটা অডিটে পড়তেও পারে, নাও পড়তে পারে। এটা পড়বে কি পড়বে না এটা র‍্যান্ডম বেসিসে করে। আচ্ছা, আর 93 তে হলো কি ধরেন যে আপনার ফাইলটা অডিটে পড়েনি, কিন্তু ডিসিটি সামহাউ জানতে পারছে যে আপনি ইনকাম ছিল 5টা হেডের, কিন্তু রিটার্নে আপনি 4টা হেডের ইনকাম শো করছে। সেই ক্ষেত্রে ডিসিটি কি করবে, ফাইলটা
রিওপেন করবে। আচ্ছা 93 তে ডিসিডি যখন কোনো ফাইল রিওপেন করে না, রিওপেন করার ক্ষেত্রে দুইটা ইনফরমেশন তার কাছে থাকতে হবে। ডিসিডির কাছে কি থাকতে হবে? ডেফিনিট ইনফরমেশন হাতে থাকতে হবে। ডেফিনিট ইনফরমেশন এই ছবি দুটো দে, ওই যে ম্যাপের ইনফরমেশন কৌশিক। আপনারা কথা বলেন না। আরে বেটা ডিসিডির কাছে কি থাকতে হবে? ডেফিনিট ইনফরমেশন থাকতে হবে। ডেফিনিট ইনফরমেশন ইন হ্যান্ড, ঠিক আছে? টু ডিসিডি, হ্যাঁ, টু ডিসিডি। ডিসিডির কাছে আপনার কি থাকতে হবে? ডেফিনিট ইনফরমেশন কি থাকতে হবে? হাতে থাকতে হবে, হ্যাঁ। কমিশনার অফ ট্যাক্স, কমিশনার অফ ট্যাক্সের কাছ থেকে অনুমোদন নিতে হবে, মানে এটা সিটির অনুমোদন লাগে, ঠিক আছে? অ্যাপ্রুভাল টেকেন ফ্রম কমিশনার অফ ট্যাক্সেস। এই দুইটা রিফাত বোঝা যাচ্ছে? রিফাত, আচ্ছা, মানে যদি ফাইলটা এটা 6 ইয়ার্স এর বারটা হলো কি 93 তে আছে, হ্যাঁ, যে আপনার ফাইলটা রিওপেন করবে। রিওপেন করার ক্ষেত্রে 6 ইয়ার্স এর একটা বার আছে, ঠিক আছে? যে রিওপেন করার ক্ষেত্রে নিয়ম হলো যে ডিসিডির কাছে ডেফিনিট ইনফরমেশন হাতে থাকতে হবে, যে আপনি ইনকামটা হাইড করছেন, ইনকামটা কি করছেন? হাইড করছেন। আপনি রিটার্ন জমা দিচ্ছেন, কিন্তু রিটার্নে আপনি কি করছেন? ইনকাম হাইড করছেন। সেই যদি ডেফিনিট ইনফরমেশন থাকে তাহলে সেই ফাইলটা কি করতে পারবে? রিওপেন করতে পারবে। যেমন আমরা যে ফাইলটা নিয়ে ডিল করছি, ওই ফাইলটাতে কি ছিল? যে একজনের কি ছিল? 3টা ফ্ল্যাট ছিল, কিন্তু সে কি করছে? একটা মানে ধরেন যে 3টা ফ্ল্যাট, তো কোনো ফ্ল্যাটে সে ইনকাম শো করে নাই। নরমালি একটা লোকের যখন 3টা ফ্ল্যাট থাকবে তখন আপনার অ্যাজাম্পশন কি হবে? অ্যাজাম্পশনটা এরকম হবে না যে একটা ফ্ল্যাটে আপনি থাকেন আর 2টা ফ্ল্যাট আপনি ভাড়া দেন? এই ধরনের তো ক্রিয়েট হবে, তাই না? এই ধরনের তো মানে আপনার অ্যাজাম্পশনটা ক্রিয়েট হবে, তাই না? জি জি জি, ঠিক আছে, এই ধরনের অ্যাজাম্পশন ক্রিয়েট হবে। ওদের 5টা গ্রাউন্ড ছিল, হ্যাঁ, মানে যে ভদ্রলোকের যখন যে ফাইলটা 93 তে পৌঁছে, ওই ভদ্রলোকের এগেইনস্টে 5টা ইস্যু ছিল, মানে ডিসিডির 5টা গ্রাউন্ড ছিল, যে আপনি, এবং তারা একটা চায়, ব্যাখ্যা চায়, মানে তারা একটা ব্যাখ্যা চায়। এসএসসি কে তারা একটা নোটিশ ইস্যু করে যে আমরা আপনার ফাইলটা এই গ্রাউন্ডের এগেইনস্টে কি করতে যাচ্ছি? রিওপেন করতে যাচ্ছি, মানে 93 তে ফেলতে যাচ্ছি। তা আপনার কোনো আছে কিনা, মানে কোনো যুক্তি আছে কিনা যে আপনার ফাইলটা 93 তে ফেলবো না, ঠিক আছে? মানে এই ধরনের ব্যাখ্যাটা চাই, বুঝতে পারছেন? এই ধরনের এক্সপ্লানেশনটা চাই। আচ্ছা, সেক্ষেত্রে এক্সপ্লানেশনটা কি দেওয়া হলো এটা আমি বলি। কারণ তার যে 3টা ফ্ল্যাট ছিল, এর মধ্যে একটা ফ্ল্যাটে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, মানে যে পিরিয়ডে ফাইলটা রিওপেন করছে ওই পিরিয়ডে কি ছিল? কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। আর একটা ফ্ল্যাট ওরা ওদের মানে থাকতে দিছে, কিন্তু ভাড়া দেয় না। ধরেন যে রিলেটিভস কে থাকতে দিছে, বুঝতে পারছেন? মানে রিলেটিভস কে থাকতে দিছে, কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে প্রুভ করতে হয়। মানে মানে ওই 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 এটা ভাড়া দেয় না, ওই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া ছিল না। কারণ আমাকে এখানে কি বলছে? যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা হইতে হলে কি হইতে হবে? প্রপার্টিটা কি হইতে হবে? লেড আউট হইতে হবে না? জি, প্রপার্টিটা লেড আউট হইতে হবে। এখন যদি আমি প্রপার্টিটা যদি ভাড়া না দিই, তাহলে কি আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে আসবে? না না, আসবে না। তো এই গ্রাউন্ড গুলো দাঁড় করানো হয়েছিল, হ্যাঁ? কিন্তু পরবর্তী এটা কিন্তু মেনেও নিছে, এই গ্রাউন্ড গুলো কিন্তু মেনে নিছে, বুঝতে পারছেন? কারণ মানে কনস্ট্রাকশন, মানে যেমন একটা ফ্ল্যাটে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, মানে এটা ইনকমপ্লিট ফ্ল্যাট ছিল, ঠিক আছে? তার মানে যেহেতু কমপ্লিট ছিল না, সেহেতু কি হয়েছে? মানে ওইখান থেকে তো ইনকামও আসবে না, এভাবে মানে লজিক দাঁড় করানো হয়েছে। তবে এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে রিলেটিভ কে যে ভাড়া দেয়নি এটা কিভাবে প্রুফ করছে? এটা দেখানো হয়েছে, ওই ইনফরমেশন নেওয়া হয়েছে, আর এটাতে ডিলিংস হয়ে যায়, বুঝছেন? মানে ওদের সাথে ডিলিংস হয়ে যায়, ওরা কি ছেড়ে দেয়, কিছু কিছু পয়েন্ট ছেড়ে দেয় ওরা। এটা আপনাকে মানে লিখতে হয়, কিন্তু এই জিনিসগুলো মানে স্পিড আপ মানির ব্যাপার আছে। জি জি জি, এটা ডিলিংস এডিশন এই পয়েন্ট আমরা ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এটা আমার মনে আছে, কারণ অ্যাসাইনমেন্ট পর্যন্ত আমি ছিলাম, তো এই পয়েন্টটা ছেড়ে দিছে।
এই যে অডিটে পড়বে এরকম কারা কারা, মানে হাই ইনকাম মানে কত ইনকাম হলে পড়বে মানে অডিটে? আচ্ছা এটার জন্য কোনো স্পেসিফিক অ্যামাউন্ট বলা নাই, ঠিক আছে? যেমন এটা আমি আপনাদেরকে বলি যে যেগুলো রিনাউন্ড কোম্পানি আছে না, রিনাউন্ড কোম্পানি ধরেন যে যারা ডিরেক্টর লেভেলে আছে বা সিএফও লেভেলে আছে বা এমডি লেভেলে আছে, এদের ফাইলগুলো দেখবেন যে ওরা করে মানে রিওপেন করে, ঠিক আছে? এদের ফাইলগুলো দেখবেন রিওপেন করবে মানে, এবং একবার যদি দেখেন যে রিওপেন করে যদি দেখে যে না এখান থেকে কিছু পাওয়া যাচ্ছে বা এখান থেকে ট্যাক্স আদায় হচ্ছে বা তখন এই ফাইলগুলো কিন্তু রিওপেন করবে, বুঝতে পারছেন? মানে এই ফাইলগুলো আর করবে না, এদের অডিট করবে বা রিওপেন করবে। কিন্তু যে ফাইলটা একবার অডিটে ফেলে দেখলো যে এখান থেকে খুব বেশি আসে নাই, তখন ওরা চায় না এই ফাইলটা রিওপেন মানে অডিট মানে আবার করতে। রিফাত বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। মানে এই ইস্যুগুলো তাহলে অ্যানুয়াল ভ্যালুর ক্ষেত্রে কি আমাকে মানে এখানে একটা কনসেপ্ট আপনি মনে রাখতে পারেন কি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা হইতে হলে কি হইতে হবে, প্রপার্টিটা লেড আউট হইতে হবে। হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কেস আপনাদের ট্যাক্স প্ল্যানিং এ থাকতে পারে। আচ্ছা, আর এটা আর অ্যানুয়াল ভ্যালুতে আমরা পড়ে আসছি। অ্যানুয়াল ভ্যালু কি? অ্যানুয়াল ভ্যালু ইজ দ্য রেন্টাল ভ্যালু আর মিউনিসিপাল ভ্যালু হুইচএভার ইজ হায়ার, তাই না? আচ্ছা, সেকশন 24 দেখি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এখন আমি সবকিছু নিয়ে আসছি, এগুলো কিন্তু ম্যানুয়ালে নাই, বুঝছেন? ম্যানুয়ালে কিন্তু অনেক গ্যাপ আছে, এটার মানে আমার ক্লাস সিস্টেম ভালো, সব একত্রে আছে, সেকশন কিছুই নেই ম্যানুয়ালে। আচ্ছা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দেখেন সেকশন 24 এ দুইটা সাবসেকশনের কথা বলা আছে, একটা বলছে সাবসেকশন 1, একটা বলছে সাবসেকশন 2। সাবসেকশন 1 এ বলছে কি যে একটা প্রপার্টি লেড আউট করে আপনি যে পরিমাণ ভাড়া টাকা আদায় করতে পারবেন না, এটাই আপনাকে কি করতে হবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে শো করতে হবে। আচ্ছা, দেখেন কি বলছে, ট্যাক্স শ্যাল বি পেয়েবল বাই এন এসএসসি, মানে ট্যাক্স প্রদান করতে হবে, ট্যাক্স শ্যাল বি পেয়েবল বাই এন এসএসসি আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন রেসপেক্ট অফ অ্যানুয়াল ভ্যালু অফ এনি প্রপার্টি, মানে ইন রেসপেক্ট অফ অ্যানুয়াল ভ্যালু অফ এনি প্রপার্টি whether used for commercial residential purpose, if in the commercial purpose or the residential purpose used consist of any building, furniture, fixture, fittings and land appertaining thereto, মানে অনেক সময় ল্যান্ড সংলগ্ন যদি কোনো বিল্ডিং ভাড়া দেওয়া হয় সেই ক্ষেত্রে বলছে thereto of which he is the owner। তার মানে একটা প্রপার্টি যদি আমি সংক্ষেপে বলি, একটা প্রপার্টি ভাড়া দিয়ে আপনি যে পরিমাণ টাকা পাবেন না আদায় করতে পারবেন, এরপরে আপনাকে কি করতে হবে, ট্যাক্স পে করতে হবে। দেখ এখানে আবার একটু ছাড় দেয়া আছে, আদার দেন সাচ পোরশন অফ দ্য প্রপার্টি অ্যাজ হি মে অকুপাই ফর দ্য পারপোজ অফ এনি বিজনেস অর প্রফেশন ক্যারিড অন বাই হিম, কিন্তু ওই পোরশন ব্যতীত যে পোরশন আপনি কি থাকেন মানে নিজে থাকেন অথবা কি করেন বিজনেস আর প্রফেশনের কাজে ইউজ করেন, দ্য ইনকাম। আচ্ছা, দেখেন পরে বলছে দ্য ইনকাম ফ্রম হুইচ ইজ অ্যাসেবল টু ট্যাক্স আন্ডার দিস অর্ডিন্যান্স। তার মানে একটা হাউস প্রপার্টি লেড আউট করে যে পরিমাণ টাকা পাবেন এটাই আপনি কি আসবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির অধীনে আসবে না, এটা বলছে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট যেটা বলছে এটা বলছে কি মানে কোন বিল্ডিং এর ক্ষেত্রে যদি জয়েন্ট ওনারশিপ থাকে না সেক্ষেত্রে পোরশন ইনকাম শো করতে, কোন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যদি জয়েন্ট ওনারশিপ বা কোন বিল্ডিং এর কোন অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যদি জয়েন্ট ওনারশিপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে বলছে, প্রপোর্শনের ইনকাম শো করতে বলছে, ঠিক আছে? এটা খুব ইজি জয়েন্ট ওনারশিপের ক্ষেত্রে। বি নাম্বার পয়েন্ট বলছে যে একটা বিল্ডিং এর মালিক হলো 3 জন এবিসি, এখন এ হলো 40% আর বাকিরা কি করে 30% করে মানে ওনারশিপ হোল্ড করে। তার মানে এই বিল্ডিং কোন বিল্ডিং থেকে যদি 10 লাখ টাকা ইনকাম হয় তাহলে এই তার রিটার্নে কি পরিমাণ ইনকাম শো করবে, 4 লাখ টাকা, তাই না? 40% এর কত আসে, 4 লাখ টাকা শো করবে, তাই না? ঠিক আছে নাকি? দেখেন মানে যার যতটুকু ওনারশিপ পার্সেন্টেজ ততটুকু অনুযায়ী ইনকাম শো করবে। জি জি জি, ওনারশিপ পার্সেন্টেজ অনুযায়ী। এটা কিন্তু 2 নাম্বার পয়েন্টে বলছে, হ্যাঁ, মানে জয়েন্ট ওনারশিপ পয়েন্ট। এগুলি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি লাগে, বুঝছেন? এই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি লাগে, ঠিক আছে? এই জিনিসগুলি লাগে। আচ্ছা, তার মানে আমরা সেকশন 24 কিন্তু ক্লিয়ার। সেকশন 24 এ কি বলছে যে একটা প্রপার্টি, সেকশন 24 এ দুটো সাবসেকশন আছে, সাবসেকশন 1 এ সাবসেকশন 2। সাবসেকশন 1 এ যেটা বলছে যে প্রপার্টি লেড আউট করে যে পরিমাণ টাকা আদায় করতে পারবো না ওটাই আমাকে কি করতে হবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে
শো করতে হবে, মানে প্রপার্টি লেট আউট থেকে যে পরিমাণ টাকা ইনকাম হবে। আর টুতে কি বলছে যে জয়েন্ট ওনারশিপের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রপোর্শনেট ইনকাম শো করতে হবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হিসেবে, তাই না? বুঝা গেছে তো, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন দুইটা সেকশন আছে, একটা 19-22, একটা 19-22, এটা আচ্ছা। ডিমড ইনকাম ফর আনএডজাস্টেড রেন্ট বা সিকিউরিটি মানি, ডিমড ইনকাম ফর আনএডজাস্টেড রেন্ট বা সিকিউরিটি মানি, এই সেকশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, 19-22, 19-22 যেমন 22 থেকে মনে হয় আপনাদের কোশ্চেন আসছে ফার্স্ট পার্ট, এবার 22 থেকে, হ্যাঁ এবার কোশ্চেন আসছে ম্যাথের মধ্যে 22 থেকে কোশ্চেন ছিল। আচ্ছা, ডিমড ইনকাম ফর আনএডজাস্টেড রেন্ট বা সিকিউরিটি মানি। আচ্ছা দেখেন, আমরা যখন ধরেন যে কোনো ফ্ল্যাট বাসা ভাড়া নিই, তখন বাড়ির মালিক আমাদের কি করে, আমাদের কাছ থেকে একটা টাকা নেয় না, সিকিউরিটি মানি হিসেবে নেয়, এবং এই টাকাটা কি করে, যখন আমি চলে যাই তখন আমাদেরকে কিন্তু ফেরত দিয়ে দেয়, ঠিক না? এই টাকাটা কি করে, যখন আমরা চলে যাই তখন আমাদের কাছে কি করে দেয়, ফেরত দেয়। ভাই অনেক সময় ফেরত দেয়, অনেক সময় আবার অ্যাডজাস্টও করে। ধরেন লাস্টের 2 মাস ভাড়া নিল না, 2 মাসের ভাড়া হাতে অ্যাডভান্স আছে। জি 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 জি, লাস্টের 2 মাস। আচ্ছা, এখানে নিয়ম হলো কি যে মালিক কোন পারপাজে নিচ্ছে। আচ্ছা ভাই, আপনি যেটা বললেন না, এটা হলো সিকিউরিটি মানি হিসেবে, মানে সিকিউরিটি মানি হিসেবে কাউন্ট হবে। আর এটা ছিল কি অ্যাডজাস্টেড রেন্ট, যেটা মানে যেটা অ্যাডজাস্টেড রেন্ট বলতেছে, মানে 22 রেটে এটা প্রতি মাসে অ্যাডজাস্টেবল হতে হবে, অ্যাডজাস্টেড রেন্ট যেটা, বুঝা গেছে কিনা? অ্যাডজাস্টেড রেন্ট যেটা, এটা প্রতি মাসে অ্যাডজাস্টেবল হতে। আর সিকিউরিটি মানি যেটা, যে আপনার যেটা বলছে, 2 মাসে অ্যাডজাস্ট করতে পারবে যদি করে, ভাড়া নিল না 2 মাসে অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে? কিন্তু আচ্ছা, এখানে যেটা বলছে দেখেন, আমি বলি, এরপরে আপনাদের কোনো থাকলে কোয়ারি থাকলে বলেন। হ্যাঁ, মানে 19-22 যেটা বলছে, যে 19-22 যেটা বলছে যে সিকিউরিটি মানি হিসাবে বাড়ির মালিক যে ইনকাম ইয়ারে টাকাটা রিসিভ করবে না, ওই পিরিয়ডে সে কি করবে, ইনকাম হিসেবে শো করবে। দুইটা পয়েন্ট আছে, মানে সিকিউরিটি মানি হিসেবে মালিক যে ইনকাম ইয়ারে টাকাটা রিসিভ করবে, ওই পিরিয়ডে কি করবে, সেই ইনকাম হিসেবে শো করবে। আমরা একটা ফিগার নিয়ে কাজ করি, তাহলে দেখবেন যে সুবিধা হবে। 13-14 ইনকাম ইয়ার, 13-14 ভুলই লিখলাম আবার, 13-14 ইনকামে আমরা ফিগার নিয়ে কাজ করি। ধরেন 13-14 ইনকাম ইয়ারে বাড়ির মালিক 5 লাখ টাকা রিসিভ করছে, তাহলে সে কি করতে পারবে, 13-14 ইনকাম ইয়ারে বাড়ির মালিক কি করতে পারবে, 5 লাখ টাকা ইনকাম হিসেবে শো করতে পারবে, তাই না? 13-14 ইনকাম ইয়ারে বাড়ির মালিক কি করতে পারবে, 5 লাখ টাকা ইনকাম হিসেবে দেখাইতে পারবে। এটা কিন্তু বলা আছে, মানে আপনি সিকিউরিটি মানি হিসেবে যে পিরিয়ডে টাকা রিসিভ করবেন, ওই পিরিয়ডে আপনি কি করবেন, ইনকাম হিসেবে শো করবেন, ঠিক আছে? আচ্ছা, অথবা যদি বাড়ির মালিক চায়, তাহলে সে কি করতে পারে, যে পিরিয়ডে রিসিভ করছে ওই পিরিয়ড এবং পরবর্তী 4 বছর ইকুয়ালি অ্যালোকেট করে দেখাইতে পারবে। দেখেন, অথবা যে পিরিয়ডে রিসিভ করছে ওই বছর এবং পরবর্তী 4 বছর সে কি করতে পারবে, ইকুয়ালি অ্যালোকেট করতে পারে। তাহলে 13-14, 14-15, 15-16, 16-17, 17-18, ঠিক আছে? 5 বছর হয়েছে না, 5 বছর। এটা কিন্তু দেখেন নিচে বলা আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি একটু পড়ে যাই। হোয়ার দ্য অ্যাসেসি বিং দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি, যেখানে অ্যাসেসি কি ওনার, বিং দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি রিসিভস ফ্রম any person to whom such property or part thereof is laid out in a amount which is not adjustable against the rent payable, যেটা কি করাবে না, রেন্টের সাথে কি করাবে না, অ্যাডজাস্ট করা হবে না। The amount so received shall be deemed to be income of the assessee for the income year, যে টাকাটা রিসিভ করছে ওই টাকাটা কি করবে, শো করবে, in which it is received and be classifiable under the head income from house property, এবং এটাকে কি করবে, ক্লাসিফাই করবে কি under the head income from হাউস প্রপার্টি হিসেবে কি করবে, ক্লাসিফাই করবে। ঠিক আছে, আহসান ভাই যেটা বলছেন, এটা আমি লাস্ট যেটাতে ভাড়া ছিলাম ওটাতে আমাদেরকে লাস্ট মান্থে টাকাটা দিতে হয় না। এটা খুব কমন প্র্যাকটিস ভাই। কমন প্র্যাকটিস না, দুইটাই প্র্যাকটিস আছে ভাই, আবার অনেকে টাকা ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, অনেকে ফেরত দেয়, আবার অনেকে যে অ্যাডভান্স মাসে মাসে অ্যাডজাস্ট করে, ওইটাও আছে। জি জি। আচ্ছা, provided that at the option of the assessee, the such amount may be allocated for the purpose of the assessment in equal portion of the year in which such amount is received and 4 years next follow. ঠিক আছে,
provided that and the option of the SSC such amount may be allocated, এই অ্যামাউন্টটা আমি কি করতে পারি, অ্যালোকেট করে দেখাইতে পারি for the purpose of the assessment in equal portion of the year in which such amount is received and the 4 years next following. তার মানে আমি যেটা বলছি এটা না, যে বছর রিসিভ করছেন ওই বছর দিবেন পরবর্তী 4 বছর। তার মানে আনঅ্যাডজাস্টেড এন্ডের ক্ষেত্রে কি বলতেছে, মালিক যে পিরিয়ডে রিসিভ করবে ওই পিরিয়ড সে কি করবে, এটা ইনকাম হিসেবে শো করবে, অথবা তার কাছে কিন্তু অপশন দুইটা, or যে পিরিয়ডে রিসিভ করছে ওই বছর এবং পরবর্তী 4 বছর সে কি করবে, ইকুয়ালি শো করবে। ভাইয়া তাহলে কি এই 5 লাখ টাকাকে 5 দিয়ে ভাগ দিয়ে 1 লাখ করে 5 বছরের মধ্যে দেখাবে? জি 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 5 লাখ টাকা 5 দ্বারা ভাগ করে 1 লাখ 1 লাখ করে দেখাবে, 1 লাখ 1 লাখ করে 1 লাখ 1 লাখ টাকা করে দেখাবে। আচ্ছা দেখেন এখানে আরো বলে দিয়েছে provided further that where such amount or part thereof is refunded by the SSC in a subsequent income year, the amount so refunded shall be deducted in computing the income of the SSC in respect of that income year. বুঝা গেছে? এখন ভাড়াটিয়া যে পিরিয়ডে চলে যাবে না, ভাড়াটিয়া যে পিরিয়ডে চলে যাবে ওই পিরিয়ডে তাকে যে পরিমাণ অ্যামাউন্ট ব্যাক দিবেন না, ওই পরিমাণ অ্যামাউন্ট আবার কি করতে পারবেন, অ্যালাউবল ডিডাকশন হিসেবে বাদ দিতে পারবেন। ক্লিয়ার কিনা? ভাড়াটিয়া যে পিরিয়ডে চলে যাবে ওই পিরিয়ডে তাকে যে পরিমাণ অ্যামাউন্ট ফেরত দিয়েছেন ওই পরিমাণ অ্যামাউন্ট কি করতে পারবেন, অ্যালাউবল ডিডাকশন হিসেবে বাদ দিতে পারবেন। আচ্ছা যদি এরকম হয় যে ভাড়াটিয়া আমি তো মানে ইনকামটা অ্যালোকেট করতেছি না, প্রত্যেক বছর 1 লাখ 1 লাখ করে শুরু করতেছি, ভাড়াটিয়া থার্ড ইয়ারে চলে গেছে, তো থার্ড ইয়ারে চলে গেলে যেমন আমি যদি পুরো টাকা দিয়ে দিই তাহলে আমি খরচ হিসেবে বাদ দিব কত, অ্যালাউবল ডিডাকশন 5 লাখ টাকা না, 5 লাখ টাকায় আমি কি করব, বাদ দিব। থার্ড ইয়ারে আমি ইনকাম হিসেবে কত শো করব, থার্ড ইয়ার ইনকাম হিসেবে। আচ্ছা এখানে বলছে কি আপনি যখন ইনকামটা অ্যালোকেট করবেন তখন আপনাকে ইকুয়ালি শো করে দিতে হবে, মানে আপনি যখন ইনকাম অ্যালোকেট করবেন তখন আপনাকে কি করতে হবে, ইকুয়ালি শো করে দিতে হবে, তাই না? ইনকাম অ্যালোকেট যখন করব তখন আমাকে কি করতে হবে, ইকুয়ালি কি করতে হবে, শো করতে হবে। তার মানে দেখেন আমি 13 14 14 15 15 16 15 16 তে আমি ইনকাম শো করছি কত, 1 লাখ, কিন্তু আমি খরচ দেখাচ্ছি কত, 5 লাখ, এটাই আমাকে বলছে। 16 17 তে আমি ইনকাম দেখাবো কত, 1 লাখ, 17 18 তে ইনকাম দেখাবো কত, 1 লাখ। অর্থাৎ আমি 5 বছরের মধ্যে যে ইয়ারই রিফান্ড দিই না কেন আমাকে 5 বছরই অ্যাডজাস্টটা দেখাইতে হবে, ইনকাম হ্যাঁ অ্যাডজাস্টটা দেখাইতে হবে ভাই, কারণ এটা কিন্তু বলছে ইকুয়ালি, বুঝছেন, ইকুয়ালি বলছে। এবং এটা একটা কোশ্চেন আপনার ইয়েতে আসছিল, মানে সেকেন্ডারে এই ধরনের একটা কোশ্চেন আসছিল, মানে প্ল্যানিং বেস কোশ্চেন একটা ছিল, বুঝছেন, মানে প্রথম দিকে একটা প্ল্যানিং বেস কোশ্চেন ছিল এবং এই হাউস পাওয়ার রিলেটেড একটা ইস্যু ছিল, ঠিক আছে? শুধু একবার না, এই কোশ্চেনটা দুইবার আসছে, প্রিভিয়াসে দুইবার আসছে এই কোশ্চেন। যেহেতু এখানে কি বলছে, ইকুয়ালি বলছে, কিন্তু ইকুয়ালি আপনাকে কি করতে হবে, দেখাইতে হবে। আচ্ছা এটা নিয়ে ক্লিয়ার তো সবাই, তাই না? অ্যালাউয়েবল ডিডাকশনের এটা একটু আরেকবার যদি বলতেন। 3 নাম্বারটা মানে আরেকটু বলতে হবে ভাইয়া। আচ্ছা অ্যালাউয়েবল ডিডাকশন বলছে কি যে ভাড়াটে যে পিরিয়ডে চলে যাবে না ওই পিরিয়ডে তাকে আপনি যে পরিমাণ টাকা ফেরত দিবেন, যে পরিমাণ টাকা, যদি 5 লাখ টাকা ফেরত দেন তাহলে 5 লাখ টাকা অ্যালাউয়েবল ডিডাকশন হিসেবে পাবেন, আর যদি যে পরিমাণ টাকা ফেরত দিবেন ওই পরিমাণ টাকা আপনি অ্যালাউয়েবল ডিডাকশন হিসেবে পাবেন। বুঝে গেছি কিনা? মানে ভাইয়া যদি আমার হাউস রেন্টের ক্লজে থাকে সিকিউরিটি ডিপোজিটে পুরো টাকাটা পে মানে ফেরত দিবে, আগে থেকে কোনো অ্যাডজাস্ট হয় নাই, তাহলে পুরো টাকাটাই আমার অ্যালাউয়েবল ডিডাকশন হবে, তাই তো? অ্যালাউয়েবল ডিডাকশন এটা ক্লজে বলে কি অনেক সময় ধরেন যে কি চিনান্তে ধরেন যে নষ্ট করে, এটা নষ্ট করে না, ওটা নষ্ট, ধরেন যে বিভিন্ন কিছু থাকে যে এর কারণে কিন্তু মালিক একটা অ্যামাউন্ট কেটেও রাখতে পারে, ঠিক না? মালিক একটা অ্যামাউন্ট কি করতে পারে, কেটেও রাখতে পারে। হাসান ভাই বুঝা গেছে? জি ভাইয়া। এই দুইটা পয়েন্ট না ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিভিজুয়াল ম্যাথে না ছিল, যেমন বিশেষ করে 22 এর এটা 22 এর এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ডিমড ইনকাম ফর অ্যাডজাস্টেড রেন্ট, এটা বলছে আনঅ্যাডজাস্টেড রেন্ট, একটা বলছে কি, এটা বলছে অ্যাডজাস্টেড রেন্ট। অ্যাডজাস্টেড রেন্টটা কি, যেটা আমি কি করব, ভাড়ার সাথে কি করব, অ্যাডজাস্ট করব, আর এটা হলো কি আনঅ্যাডজাস্টেড রেন্ট, যেটা আমি কি করব না, ভাড়ার সাথে অ্যাডজাস্ট করব না।
আর আমাদের কান্ট্রিতে কি আছে, কিছু ব্যাড প্র্যাকটিসও আছে, ঠিক আছে, মানে ব্যাড প্র্যাকটিস আছে, এই জন্য আপনি কি করতে পারবেন না, যে বাস্তবের সাথে মিলাইতে পারবেন না কিছু কিছু জিনিস। ব্যাড প্র্যাকটিস কেমন, এই যে সিকিউরিটি মানি যেটা নিছে না, এটা তো ক্যাশ নেয়, এটা মালিক শো করে কখনো, মানে বাড়ির মালিক শো করে কিনা সিকিউরিটি মানি এটা নেয় না ভাইয়া, করে না, যে আমার এটা মানে এই ধরনের তো প্র্যাকটিস আছে, ঠিক না, করে না, এই ধরনের তো প্র্যাকটিস আছে, ঠিক না, করে না। এক্সামের জন্য আমাদেরকে এই জিনিসটা মাইন্ডে রাখতে হবে যে মানে সিকিউরিটি মানি কোনটা, যেটা কি হবে না ভাড়ার সাথে কি হবে না অ্যাডজাস্ট হবে না, সিকিউরিটি মানি যেটা কি হবে না ভাড়ার সাথে অ্যাডজাস্ট হবে না, আর যেটা ভাড়ার সাথে অ্যাডজাস্ট হবে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজাস্টেড অ্যাডজাস্টেড রেন্ট, ডিমড ইনকাম। জি জি, যেটা 19-22 বলা আছে, যে 19-22 যে জিনিসটা বলছে যে আমি যদি 2 লাখ টাকার উপরে যদি অ্যাডভান্স রেন্ট নিই না, যে রেন্টটা কি করাবে ভাড়ার সাথে অ্যাডজাস্ট করবে আদার দেন ব্যাংক ট্রান্সফার। আচ্ছা এই জিনিসগুলো না একটু ইয়ে করে রাখেন, না যে পয়েন্টগুলো, কেন আপনি কিন্তু এত বড় পড়তে হবে না, আমি যে কথাগুলো বলতেছি যে এবার টাকা 2 লাখ টাকার উপরে, 2 লাখ টাকা নিই, মানে 2 লাখ টাকার উপরে নিই, তাহলে এই টাকাটা আমাকে কি করতে হবে, যদি ব্যাংক ট্রান্সফার ছাড়া নিই তাহলে এই টাকাটা ডিসিডি কি করবে, ইনকাম হিসেবে ট্রিট করবে, ঠিক আছে, বোঝা গেছে কিনা? এখানে 2টা পয়েন্ট আছে, 19-22 2টা পয়েন্ট আছে, যে মানে 2 লাখ টাকার উপরে যদি আমি অ্যাডভান্স রেন্ট নিই তাহলে এই টাকাটা আমাকে কি করতে হবে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে। 2 লাখ টাকার পরে যদি ভাড়াটিয়ার কাছ থেকে যদি অ্যাডভান্স নিই তাহলে আমাকে এটা কি করতে হবে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে। আরেকটা পয়েন্ট বলছে যে অ্যাডভান্স রেন্টটা উইদিন 5 ইয়ার্স এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডভান্স রেন্টটা কত দিনের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, উইদিন 5 ইয়ার্স এর মধ্যে কি করতে হবে, দেখেন, provided that where such amount is received through bank transfer, the amount shall be adjusted within 5 years after the year of receipt, মানে year of receipt, যে পিরিয়ড থেকে রিসিভ করছেন ওই পিরিয়ড থেকে কি within 5 years or the period of agreement whichever is lower. পিরিয়ড অফ এগ্রিমেন্ট বলতে বোঝাচ্ছে কি, যদি 5 বছরের কম হয় তাহলে 5 বছরের কমের মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। যদি এরকম হয় যে ধরেন টেন্যান্ট মালিককে মানে টেন্যান্ট মালিককে 50 লাখ টাকা দিছে, খেয়াল করেন, টেন্যান্ট মালিককে 50 লাখ টাকা দিছে, এটা 10 ইয়ার্স এর, মালিক বলছে যে আমি এটা 10 বছর এই 50 লাখ টাকা 10 বছরের মধ্যে তোমার সাথে কি করব, অ্যাডজাস্ট করব। দেখেন তার মালিক এই জিনিসটা জানে না, হ্যাঁ, মানে 10 বছরের মধ্যে সে কি করবে, অ্যাডজাস্ট করবে। আচ্ছা তার মানে 50 লাখ টাকা দিল কয় বছরের জন্য, এটা তো টেন্যান্ট পে করছে তাই না, পে টু ওনার তাই না, মালিককে দিছে তাই না, পে টু ওনার টেন্যান্টকে দিছে ফর 10 ইয়ার্স অ্যাডজাস্টমেন্ট, মালিক বলছে যে এটা কি করব 10 বছরের জন্য অ্যাডজাস্ট করব, ফর 10 ইয়ার্স অ্যাডজাস্টমেন্ট, 10 বছরের অ্যাডজাস্ট করব অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা কি হবে বলেন তো দেখি এখানে ইমপ্যাক্টটা কি হবে, ডিসিডি কি করবে আফটার 5 ইয়ার্স পরে কি করবে, 25 লাখ টাকা এটা তার ডিমড ইনকাম। ভাই একটা প্রশ্ন ছিল, জি জি বলেন। যে 19-22 যদি 4 বছরের পরে অ্যাডজাস্ট করতে না পারে, 4 বছরের পরে যে ব্যালেন্সটা থাকবে ওটা ডিমড ইনকাম হয়ে যাবে। কোনটা ছিল 19-22? প্রথমটা আনঅ্যাডজাস্টেড রেন্ট অর সিকিউরিটি মানি। আচ্ছা ওটা আমি রিপিট করতেছি, এটা ক্লিয়ার কিনা দেখ, জি ভাইয়া। এটা নিয়ে কারো কোয়ারি আছে কিনা? আচ্ছা এই জিনিসটা কিন্তু মালিককে জানতে হবে, মানে এটা হলো কি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা ইস্যু বলি, যেমন এর আগে আমার কাছে একটা স্টুডেন্ট ছিল, কারণ ওরা যে অফিস স্পেসটা নিচ্ছে, মানে ওদের অফিস অ্যাক্টিভিটির জন্য যে অফিস স্পেসটা মানে যে মালিকের কাছ থেকে নিচ্ছে, ওদের মালিকের সাথে লং টার্ম কন্ট্রাক্ট করা থাকে, মানে লং টার্ম কন্ট্রাক্টে নিচ্ছে, ঠিক আছে। তা মানে আমি যখন এই সেকশনটা পড়াচ্ছি তখন বললো যে ভাই এটা তো মালিকের সেকশন, এটা তো মানে টেন্যান্টের হেডেক না, মানে টেন্যান্ট যদি এখন নতুন করে যদি মালিককে জানাতে যায় যে আমি কি করব, কি করতে যাচ্ছি, যে মানে তোমার এই অ্যাডভান্সটা তুমি কি করো 5 বছরের মধ্যে অ্যাডজাস্ট করে নাও, তখন মালিক কি করবে,
নতুন করে রেন্ট এগ্রিমেন্ট করতে যাবে না। হ্যাঁ 5 বছর পরে রেন্ট বাড়ায়ও দিতে পারে। হ্যাঁ 5 বছর পর রেন্ট বাড়ায় দিতে পারে। এটা কিন্তু ট্রু ফ্যাক্ট। হ্যাঁ মানে 5 ইয়ার্স পরে রেন্ট বাড়ায় দিতে পারে। এই জন্য যারা লং টার্ম কন্ট্রাক্ট করছে মানে এই জিনিসটা মালিককে জানতে হবে, ঠিক আছে? মানে মালিকের ইস্যু। এবং যদি মানে অ্যাডজাস্ট মানে কন্ট্রাক্ট যদি ঠিক থাকে সমস্যা নাই, আপনি রেন্ট অ্যাডজাস্ট করেন মানে মানে এটা সমস্যা নেই। এটা ক্লিয়ার না? তাহলে এখানে দুইটা পয়েন্ট ছিল যে 2 লাখ টাকার উপর হলে আমাকে কি করতে হবে, ব্যাংক ট্রান্সফার দিতে হবে। এবং আমি অ্যাডভান্স রেন্ট হিসেবে মালিক যে পরিমাণ টাকা রিসিভ করছে, মানে এজ এ ওনার হিসেবে আমি যে পরিমাণ টাকা রিসিভ করছি এই টাকাটা উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আমাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। উইদিন, দেখেন এখানে একটা বলছে উইদিন 5 ইয়ার্স অর দ্য পিরিয়ড অফ এগ্রিমেন্ট হুইচএভার ইজ লোয়ার। আমার যদি 3 ইয়ার্স রেন্ট এগ্রিমেন্ট হয় তার মানে অ্যাডভান্স রেন্টটা আমি কত দিনের মধ্যে অ্যাডজাস্ট করব? 3 3 ইয়ার্স। বছরের মধ্যে। 3 বছরের মধ্যে। এটাও কি ইকুয়ালি করতে হবে? না, অ্যাডজাস্টমেন্টে তো ডিপেন্ড করবে আপু আপনার উপরে। টোটালি মানে আপনার উপর ডিপেন্ড করবে অ্যাডজাস্টমেন্টটা। ধরেন 1 লাখ টাকা ভাড়া মালিক এবং টেন্যান্টের উপর ডিপেন্ড করবে। মালিক যদি বলে যে প্রতি মাসে আমি 30,000 টাকা করে অ্যাডজাস্ট করব, তোমার 70,000 টাকা করে দিই। আর মালিক বলে যে 50,000 টাকা অ্যাডজাস্ট করব। এটা টোটালি ওনার এবং টেন্যান্টের উপর ডিপেন্ড করবে। কিন্তু 5 ইয়ার্স এর মধ্যে করতে হবে অথবা রেন্ট মানে পিরিয়ড অফ এগ্রিমেন্ট এই দুটার মধ্যে যেটা শর্ট এর মধ্যে করতে হবে। এই পয়েন্টগুলো না একটু মার্ক করে রাখেন। হ্যাঁ 5 ইয়ার্স সবচেয়ে ভালো হবে যে পয়েন্টগুলো আমরা পড়তেছি না, যেমন দেখেন এত কিন্তু ইন ডেপথ পড়তে হবে না। দ্য অ্যামাউন্ট শ্যাল বি অ্যাডজাস্টেড উইদিন 5 ইয়ার্স আফটার দ্য ইয়ার অফ দ্য রিসিপ্ট অর দ্য পিরিয়ড অফ এগ্রিমেন্ট হুইচএভার ইজ লোয়ার। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না? এই পয়েন্টটা তো ইম্পর্টেন্ট, আর গুলো কি ইম্পর্টেন্ট? এই জন্য একটু মার্ক করে রাখেন বা ফিগার গুলো মার্ক করে রাখেন, তাহলে আপনি ধরতে সুবিধা হবে। এটা কিন্তু পরীক্ষায় আসছিল এবার, ইন্ডিভিজুয়াল ম্যাথে ছিল 19 এর 22 এর ইম্প্যাক্টটা। হ্যাঁ আপু কি বললেন? 22 19 এর 22টা রুবিনা আপু। ভাইয়া 22টা হচ্ছে 4 বছরের মধ্যে যদি যে বছর নিবে সিকিউরিটি মানিটা রিসিভ করবে ওই বছর এবং পরবর্তী 4 বছরে যদি অ্যাডজাস্ট করতে না পারে তাহলে ওটা না, এটা হলো কি সিকিউরিটি মানিটা আমাকে ইনকাম হিসেবে শো করতে হবে। যেমন ভাড়াটিয়া যে বছর চলে যাবে ওই বছর আমি অ্যালাউবল ডিডাকশন হিসেবে দেখাতে পারবো। ও এখন যে পিরিয়ডে যায়, ও যদি 6 ইয়ার্স এর মাথায় যায় সমস্যা নাই, বাট আমাকে 4-5 বছরের মধ্যে দেখাই ফেলতে হবে ইনকাম হিসেবে। হ্যাঁ ইনকামটা আমি 5 ইয়ার্স এর মধ্যে দেখাইতে হবে, এটা নিয়ম। ঠিক আছে? যেমন মিস্টার এস কে আপনি ভাড়া দিবেন, ওর কাছ থেকে আপনি 5 লাখ টাকা সিকিউরিটি মানি হিসেবে নিছেন। আপনি যে বছর নিছেন ওই বছর এবং পরবর্তী 4 বছর কি করতে হবে, ইনকাম হিসেবে দেখাতে হবে। ও এখন মানে 7 বছর ছিল, 7 বছরের মাথায় ও এখান থেকে চলে যাচ্ছে, মিস্টার এস চলে যাচ্ছে। ওকে যে পরিমাণ টাকা ফেরত দিবেন সিকিউরিটি মানি হিসেবে ওই পরিমাণ টাকা আবার অ্যালাউবল ডিডাকশন হিসেবে দেখাইতে পারবেন। ওকে ভাই বুঝছি। কারো কোনো কোয়ারি আছে 22 আর 22 এর? আচ্ছা ভাইয়া 22 এর এতে যে 5 লাখ টাকা আমি সাপোজ আমি 5 লাখ টাকা সিকিউরিটি মানি হিসেবে নিলাম এবং 5টা ইয়ারে 1 লাখ টাকা 1 লাখ টাকা করে আমি ইনকাম হিসেবে দেখাবো এবং মানে সেই হিসাবে আমি 1 লাখ টাকা করে দেখাচ্ছিলাম, কিন্তু আফটার 3 ইয়ার্স তৃতীয় বছরের মাথায় আমি তাকে ভাড়াটিয়াকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে 5 লাখ, তখন আমি রিটার্নে 5 লাখ টাকা ডিডাকশন দিব। বাট গত 3 বছরে আমি তো 1 লাখ করে 3 লাখ ইনকামে দেখাচ্ছি, কিন্তু যে আমি 5 লাখ টাকা ডিডাকশন দিচ্ছি, তাহলে আমার যে এখানে নেগেটিভ একটা ব্যালেন্স, কিউমুলেটিভলি একটা নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে না? না থাকুক, সমস্যা নাই। কারণ আপনি যে কোশ্চেনটা বললেন না, সেম কোশ্চেনই কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে ইব্রাহিম ভাই, সেম কোশ্চেনই আসছে। ফার্স্ট কোশ্চেন দেখলে দেখবেন যে সেম জিনিসই পাবেন। যদি নেগেটিভ ব্যালেন্স থাকে তার মানে আমার কি হয়, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে লস হয়, কিন্তু হাউস প্রপার্টিতে তো লস হওয়ার এর কোনো প্রভিশন নাই। স্যালারি ইনকাম, হাউস প্রপার্টি, না 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 ওইরকম কিছু বলা নাই, এগুলোতে তো লস এগুলো এরকম আমি করে না। পারবো না, কিন্তু প্রপার্টি থেকে যদি লস হয় ক্যারি ফরওয়ার্ড এবং সেটআপ আবার লসে যে হাউস প্রপার্টি লসের কোনো সেটআপ করা যাবে না, এরকম একটা জিনিস লেখা আছে। না এটা তাহলে বললেন সেকশনটা আবার পড়েন যে লেখা আছে কিনা, সেকশনটা দেখতে হবে লেখা আছে কিনা। লস সেটআপ করা যাবে না। হ্যাঁ লস সেটআপ করতে হবে, লস সেটআপ করতে পারবো ভাইয়া, ঠিক আছে? লস আমি সেটআপ করতে পারবো, কিন্তু হাউস প্রপার্টি থেকে যদি লস হয় আমার অন্য এটাই কোনো ইনকাম নাই, এই লসটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো।
আচ্ছা ওইখানে ইস্যুটা হলো কি নরমালি যে আপনি যে জিনিসটা বললেন নরমালি এই হেডস গুলো থেকে লস হয় না, বুঝতে পারছেন? এই যেমন ইনকাম ফ্রম স্যালারি এই হেডস থেকে লস হবে কখনো হবে না, এটা লস তো হয় না, কিন্তু এটাই বুঝতে কিন্তু ওর যদি অন্য কোনো ইনকাম না থাকে, জি 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 যে আদার দেন হাউস প্রপার্টি ইনকাম, সেক্ষেত্রে তো তার লস হবে ওই পার্টিকুলার ওই ইয়ার জন্য পিরিয়ড, ওই লস আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না, লস মেনে নিতে হবে। বুঝে গেছি কিনা? লস ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না, লস আমাকে মেনে নিতে হবে। আচ্ছা ভাইয়া পরবর্তী 2 বছরে তো আবার ইনকাম হিসেবে দেখাচ্ছে। দেখ এখানে লস ক্যারি ফরওয়ার্ড হয়েছে। আচ্ছা 30টা হলো কি আমার ইয়ের সাথে পড়তে হবে, হ্যাঁ 25 এর সাথে পড়তে হবে, 1930, হ্যাঁ এটা ডিমড ইনকাম, এটা লেখা আছে ডিমড ইনকাম ফর আনস্পেন্ড অ্যামাউন্ট অফ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। এটা আমি একটু পরে পড়ি 30 এর সাথে। আচ্ছা অ্যালাউবল ডিডাকশন কি বলছে? আচ্ছা অ্যালাউবল ডিডাকশন হলো 25 এ বলা আছে, এটা একটু মাইন্ডে রাখতে পারেন। অ্যালাউবল ডিডাকশন হলো মনে রাখার জন্য, লায়ের ভাগ, হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখার জন্য অ্যালাউবল ডিডাকশন গুলো কি বলছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি হাউস প্রপার্টি থেকে কোন কোন খরচগুলো বাদ দিবেন এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। মানে এমন অনেকে কি করে, ধরেন যে অনেকে তো ধরেন যে অ্যাকচুয়ালি কি করতে চায়, ইনকাম হাইড করতে চায়, তাই না? মানে ট্যাক্স কম দিতে চায়, কিন্তু মানে আমাদের টেন্ডেন্সি কি, অ্যাসি টেন্ডেন্সি কি ট্যাক্স কম দেয়া না, ঠিক না? মানে আমাদের প্রত্যেকটা টেন্ডেন্সি কি করা, অ্যাসি টেন্ডেন্সি থাকে কি যে ট্যাক্সটা কম দেয়া, কিন্তু মানে যেমন মালিকের ক্ষেত্রে, যেমন আমরা যখন ধরেন দেখি যে কোন একজন ইন্ডিভিজুয়াল দেখো এটা দিব আমি একটু সাবস্ক্রাইব করে রাখি। নাই ছয় নাই কৃষ্ণ ভাই দেখি খালি নয়েজ ক্রিয়েট করে ফেলেন। কৃষ্ণ ভাই মিউট করে রাখেন, ঠিক আছে? আচ্ছা ধরেন যে আমরা যদি এরকম যদি কোনো রিটার্ন করি, ধরেন যে বা কেউ একটা রিটার্ন করছে, হ্যাঁ মানে সেখানে ধরেন যে মালিকের হাউস পাওয়ার ইনকাম ছিল, কেউ একজন রিটার্ন করছে, সেখানে কি ছিল, মালিকের হাউস পাওয়ার ইনকাম ছিল, তার মানে হাউস ইনকাম ফ্রম হাউস পাওয়ার থেকে সে তো কি করবে, অ্যালাউবল ডিডাকশন বাদ দিবে না, অ্যালাউবল ডিডাকশন বাদ দিবে। অ্যালাউবল ডিডাকশনের ক্ষেত্রে মানে যদি আপনি যদি একটু রিটার্ন নিয়ে অ্যানালাইসিস করেন, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স বাদ দিছে। মানে এটা বাদ দিছে কেন, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স শুধু বাদ দিছে কেন, কারণ না জানার কারণে শুধু দিছে। কারণ ওইখানে হয়তো বা মালিকের আরো কয়েকটা খরচ ছিল, যে খরচগুলো কি করতে পারতো, যে খরচগুলো মানে ট্যাক্স প্রেসক্রিপশনে কি করতে পারতো, অ্যালাউবল ডিডাকশন হিসেবে বাদ দিতে পারতো। এই জন্য এই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু জানতে হবে। আচ্ছা অ্যালাউবল ডিডাকশনের মধ্যে দেখেন আমরা কি কি পাচ্ছি, যে এলতে হলো ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, এলতে কি আছে এটা মনে রাখার জন্য রিদমটা, হ্যাঁ এলতে হলো ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, এলতে হলো ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। আই টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এতে হলো অ্যানুয়াল ট্যাক্স, হ্যাঁ অ্যানুয়াল ট্যাক্স। আচ্ছা আর থেকে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, হ্যাঁ রিপেয়ার মেইনটেনেন্স সম্পর্কে তো আমরা মনে হয় সবাই জানি, যে যদি রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিই সেক্ষেত্রে আমরা অ্যালাউবল ডিডাকশন হিসেবে কত বাদ দিব, 25%, আর কমার্শিয়াল পারপাসে ভাড়া দিলে 30%, তাই না? এটা তো আমরা জানি, হ্যাঁ রেসিডেন্সিয়াল পারপাস হইলে 25% আর কমার্শিয়াল পারপাস হইলে কমার্শিয়াল পারপাস হইলে 30%, তাই না? এটা জানি। আচ্ছা এ তো হলো ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, আইটি ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এ তো হলো অ্যানুয়াল ট্যাক্স, আর তো হলো কি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, বিতে ভ্যাকান্সি অ্যালাউন্স, ভ্যাকান্সি অ্যালাউন্স। আচ্ছা ভ্যাকান্সি অ্যালাউন্সটা ক্যালকুলেশন করব, একটু মনে রাখেন, ক্যালকুলেশন হবে বেসড অন অ্যানুয়াল ভ্যালু। ভ্যাকান্সি অ্যালাউন্সের ক্যালকুলেশনটা করব কিসের উপরে বেস করে, বেসড অন অ্যানুয়াল ভ্যালু, এটা একটু মাইন্ডে রাখেন। এবং সেকশনে কিন্তু বলা আছে যে ভ্যাকান্সি অ্যালাউন্স তো বুঝতেছি যে আমি কি করছি, 10 মাস ভাড়া দিছি কোন টেনেন্টকে, 2 মাস কি ছিল খালি ছিল, তাহলে এই 2 মাস আমি কি পাবো, ভ্যাকান্সি অ্যালাউন্স হিসেবে পাবো, তাই না? 2 মান্থ আমি ভ্যাকান্সি অ্যালাউন্স হিসেবে পাবো। আচ্ছা
আমরা যে অ্যানুয়াল ভ্যালু বলে আসছি না, অ্যানুয়াল ভ্যালু বাংলা অর্থ হলো কি বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য বলতে বোঝাচ্ছে কি যে এটার এক্সপ্লানেশন আছে কি যে 12 মাসের যে মূল্য, মানে যদি মালিক যদি কোনো টিনারকে যদি 6 মাসের জন্য ভাড়া দিয়ে থাকে, যদি কোনো একটা ফ্ল্যাট 6 মান্থের জন্য ভাড়া দিছে ডিউরিং দ্য ইনকাম ইয়ারে, আর 6 মান্থ কি ছিল ব্যাকগ্রাউন্ড ছিল, মালিককে অ্যানুয়াল ভ্যালু কয় মাস দেখাইতে হবে? 12 মান্থ দেখাইতে হবে। এটা আপনারা একটু লিখে রাখতে পারেন যে অ্যানুয়াল ভ্যালু সর্বদা কি হইতে হবে? 12 মাস হইতে হবে। অ্যানুয়াল ভ্যালু সর্বদা 12 মান্থ হতে হবে। এরকমও কিন্তু পাই আমরা, বুঝছেন, যে অ্যানুয়াল ভ্যালু কম দেখাইছে, মানে যখন আমরা ধরেন যে রিটার্ন গুলো অ্যানালাইসিস করি এরকমও পাই যে অ্যানুয়াল ভ্যালু কি করছে 10 মাস ভাড়া দিয়েছে, 10 মাস দেখাইছে, কিন্তু অ্যানুয়াল ভ্যালু কয় মাস হবে? 12 মাস হবে, তাই না? বুঝা গেছে এটা? সম্পা বুঝতে পারছেন? জি ভাইয়া, অ্যানুয়াল ভ্যালু সর্বদা কি হইতে হবে? 12 মাস হইতে হবে। 12 মাস হতে হবে। আমি যে 2 মাস ভাড়া দিই নাই, যে কয়েক মাস ভ্যাকান্সি ছিল, ওই কয়েক মাস আমি কি পাবো? ভ্যাকান্সি অ্যালাউন্স পাবো। আর ভ্যাকান্সি অ্যালাউন্সটা ক্যালকুলেশন করব কিসের উপরে বেস করে? অ্যানুয়াল ভ্যালুর উপরে বেস করে। আর অ্যানুয়াল ভ্যালু আমরা জানি যে রেন্টাল ভ্যালু আর মিউনিসিপাল ভ্যালু, হুইচএভার ইজ হায়ার, এই দুটোর মধ্যে যেটা হায়ার, হ্যাঁ, ঠিক আছে? এটা একটু মাইন্ডে রাখতে হবে, এটা বলা আছে। আচ্ছা, আর জি আর হলো গ্রাউন্ড রেন্ট, হ্যাঁ, জি আর হলো গ্রাউন্ড রেন্ট। গ্রাউন্ড রেন্টের যে এক্সপ্লানেশনটা দিছে, যেটা বলি, গ্রাউন্ড রেন্টের যে এক্সপ্লানেশনটা দিছে এটা হলো কি, ধরেন যে আপনার যে অ্যাপার্টমেন্ট আছে, এই অ্যাপার্টমেন্টে কার পার্কিং এর জন্য কোনো প্লেস নেই। কার পার্কিং এর জন্য কি নাই? প্লেস নেই। অ্যাপার্টমেন্ট অনেক ডেকোরেটেড, কিন্তু কার পার্কিং এর জন্য কোনো প্লেস না। এই জন্য টিনেন্ট কি করতে চায় না, ভাড়া নিতে চায় না। আপনি কি করলেন, যে নিয়ারেবল একটা গ্যারেজ কি করলেন, ভাড়া নিলেন। কি জন্য? টিনেন্টের কার ফ্যাসিলিটিটা, টেনান্টের গ্যারেজ সুবিধা দেওয়ার জন্য। গ্যারেজ সুবিধাটা দেওয়ার জন্য, ঠিক আছে? গ্রাউন্ড রেন্ট বলতে বোঝাচ্ছে কি, যদি আপনি যদি কোনো কি করেন এই কার ফ্যাসিলিটির জন্য, মানে গ্যারেজের মানে কার ফ্যাসিলিটির জন্য যদি কোনো স্পেস নিয়ে থাকেন, মানে এডিশন কার ফ্যাসিলিটির জন্য কোনো স্পেস রেন্ট হিসেবে নিয়ে থাকেন, তাহলে এটা আপনি কি করতে পারবেন? গ্রাউন্ড রেন্ট হিসেবে শো করতে পারবেন। আবার ধরেন অ্যাপার্টমেন্টে বাচ্চাদের খেলাধুলার জন্য যদি কোনো প্লেগ্রাউন্ড ভাড়া নিয়ে থাকে, রেন্ট অফ প্লেগ্রাউন্ডটাও কিন্তু আপনি কি হিসাবে আসবে? গ্রাউন্ড রেন্ট হিসাবে আসবে। পার্টিকুলার রোড ইউজ করার জন্য যদি মালিককে যদি কোনো টাকা পে করতে হয়, ঠিক আছে, কোনো পার্টিকুলার রোড ইউজ করার জন্য যদি মালিককে যদি কোনো টাকা পে করতে হয়, এটার জন্য আসবে গ্যারেজ রেন্ট। আচ্ছা, কার ফ্যাসিলিটির জন্য যদি কোনো অ্যামাউন্ট স্পেন্ড করে থাকে না, বুঝা গেছে এইগুলো? ফারুক বুঝতে পারছেন? গ্রাউন্ড রেন্ট বলতে কি বোঝেন? এই জিনিসটা কিন্তু অনেকেই কোয়ারি করে যে ভাই গ্রাউন্ড রেন্টটা কি। সম্ভব বুঝা গেছে তো, তাই না? গ্রাউন্ড রেন্টে তো গ্রাউন্ডে হইতে হবে এমন কোনো কথা নাই না? জি ভাইয়া, গ্রাউন্ড রেন্ট গ্রাউন্ডে হইতে হবে এমন তো কোনো কথা নাই। না, না, এরকম কোনো কথা না। আচ্ছা, ক্লিয়ার তো, তাই না? তার মানে অ্যালাউবল ডিডাকশন জি গুলো কোন, ভাইয়া, যে লায়ার ভাগ, হ্যাঁ, যে একটা বলছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা হলো অ্যানুয়াল ট্যাক্স, আর হলো রিপেয়ার মেইনটেনেন্স, বিটি হলো ভ্যাকান্সি অ্যালাউন্স, জি আর হলো গ্রাউন্ড। গ্রাউন্ড রেন্ট। আপনি দেখেন কি এরকম কোশ্চেন আসছিল ফার্স্ট পারে, যে রাইট ডাউন দ্য অ্যালাউবল ডিডাকশন আন্ডার সেকশন 25, 2 মার্কস আর 3 মার্কস ছিল, বুঝছেন? মানে সরাসরি সেকশন বলছে রাইট ডাউন দ্য অ্যালাউবল ডিডাকশন আন্ডার সেকশন 25, যে 25 এ যে অ্যালাউবল ডিডাকশনের কথা বলা আছে এগুলো কি করো লেখো, সেই ধরনের কোশ্চেন আসছিল। আচ্ছা, ইন্টারেস্টের একটা ইস্যু আছে না, ইন্টারেস্ট অন মর্টগেজ? এখানে 3 ধরনের ইন্টারেস্টের কথা বলা আছে, এগুলো আমি আলোচনা করব। আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই খরচগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট খরচ হলো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। হ্যাঁ, রিপেয়ার এন্ড মেইনটেনেন্সের সাথে কিন্তু সেকশন কি 1930 টা লিংক করা। আচ্ছা, আমি এগুলো এটা মুছে দিলাম। আচ্ছা, আমি অ্যালাউবল ডিডাকশন গুলো একটু পড়ে দেই, ঠিক আছে?
আচ্ছা দেখেন এই যে 8 নাম্বার পয়েন্টটা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না, 8 নাম্বার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট না, 8 নাম্বার পয়েন্টটা। ইন রেসপেক্ট অফ এক্সপেন্ডিচার ফর রিপেয়ার কালেকশন, আচ্ছা রিপেয়ার মানে কোন খরচগুলো আমরা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স হিসেবে শো করব? মানে আমার তো কি দেখেন, আমরা অ্যালাউবল ডিডাকশন হিসেবে যখন বাদ দিব তখন আমরা কি করব, যে দেখবো যে এই বিল্ডিংটা কোন পারপাসে ইউজ হচ্ছে, এটা কি রেসিডেন্সিয়াল পারপাস নাকি কমার্শিয়াল পারপাস। আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে অ্যাজাম্পশন, আপনার অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কি দিবেন, এটা রেসিডেন্সিয়াল পারপাসে দিবেন নাকি কমার্শিয়াল পারপাসে দিবেন। হ্যাঁ, অনেক বিল্ডিং এ কিন্তু দুটোটা পারমিশন একসাথে দেওয়া থাকে। যেমন ধরেন গ্রাউন্ডের ফার্স্ট ফ্লোর হইলো কমার্শিয়াল আর এর পরে হলো রেসিডেন্সিয়াল, এরকম কিন্তু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একই বিল্ডিং এর মধ্যে দুই রকম ফ্যাসিলিটি কিন্তু আছে, মানে রাজুকের পারমিশনের মধ্যেই থাকে এরকম। থাকতে পারে, তাহলে তো সেক্ষেত্রে থাকতে পারে, সেক্ষেত্রে যে আপনাকে ফ্লোর মনে সেগ্রিগেট করে ফেলতে হয়, যে হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরটা আমি রেসিডেন্সিয়াল পারপাসে দেখাচ্ছি আর অন্য ফ্লোর আমি কমার্শিয়াল পারপাসে দেখাচ্ছি। না, সাধারণত নিচের গুলোই কমার্শিয়াল হয় আর উপরের গুলো রেসিডেন্সিয়াল হয়। জি জি জি। তো ওই ক্ষেত্রে কি এই আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে 25 আর 30? হ্যাঁ 25 আর 30 আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে, এবং আপনাকে মানে ফ্লোর বেসিসে আপনাকে মেনশন করতে হবে, ফ্লোর বেসিসে। হ্যাঁ আলাদা করে ক্যালকুলেশন করতে হবে, ফ্লোর বেসিসে লাগবে না, আলাদা করে ক্যালকুলেশন করবে, আলাদা করে ক্যালকুলেশন। যেটা তো ভাই কমন প্র্যাকটিস হয়ে গেছে, কারণ এখন তো যে বড় বড় অ্যাপার্টমেন্ট গুলোই কিন্তু সিস্টেম এরকম, মানে নিচের ফ্লোর গুলো আপনি অফিসিয়াল পারপাসে ইউজ হচ্ছে, উপরের ফ্লোর গুলো আপনি রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হচ্ছে, কমন প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা কিন্তু দেখেন এটা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর মধ্যে কোন কোন খরচগুলো আসবে? এক্সপেন্ডিচার ফর রিপেয়ার, কালেকশন অফ রেন্ট, তারপরে ওয়াটার সোয়ারেজ, এই জিনিসগুলো একটু পড়ে রাখতে হবে। ওয়াটার সোয়ারেজ, ইলেকট্রিসিটি, হ্যাঁ ওয়াটার সোয়ারেজ ইলেকট্রিসিটি। আচ্ছা, তার এক্সপেন্ডিচার ফর রিপেয়ার, কালেকশন অফ রেন্ট, মানে রেন্ট কালেক্ট করতে যদি কোনো খরচ হয়ে থাকে। ওয়াটার এন্ড সোয়ারেজ, স্যালারি অফ দারওয়ান, সিকিউরিটি গার্ড, পাম্পম্যান, লিফটম্যান, কেয়ারটেকার, and all other expenditure related to maintenance and provision of basic service। তাহলে কি কি আসতেছে, মানে রিপেয়ার করতে যদি কোনো খরচ হয়, রেন্ট কালেকশন করতে যদি কোনো খরচ হয়ে থাকে, তারপরে যে কমন ইউটিলিটি, ইলেকট্রিসিটি, ওয়াটার সোয়ারেজ, তারপর হলো দারোয়ান, সিকিউরিটি গার্ডের, কেয়ারটেকারের বেতন অথবা আদার রিলেটেড সার্ভিসের জন্য যদি কোনো কস্ট ইনকার হয়ে থাকে, তাহলে এগুলো কি আসবে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর মধ্যে আসবে, তাই না? এই জিনিসটা কিসের সাথে লিংক করা? 1930 এর সাথে লিংক করা। 1930 এর সাথে লিংক করা কি, যে রিপেয়ার মেইনটেনেন্স পারপোজে তো আমি একটা পরিমাণ খরচ শো করছি, অ্যাকচুয়ালি যদি ওই পরিমাণ খরচ না হয়ে থাকে তাহলে যতটুকু আনস্পেন্ড অ্যামাউন্ট আছে না, অতটুকু অ্যামাউন্ট কি করবে, ডিসিডি ইনকাম হিসেবে ট্রিট করবে। দেখেন রিপেয়ার মেইনটেনেন্স পারপোজে যে পরিমাণ খরচ শো করছেন ওই পরিমাণ খরচ যদি না হয়ে থাকে, তো যতটুকু আনস্পেন্ড অ্যামাউন্ট আছে অতটুকু অ্যামাউন্ট কি করবে, ডিসিডি ইনকাম হিসেবে ট্রিট করবে। ভাই একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। ধরেন এই যে এই সার্ভিসগুলো যে আমি নিচ্ছি, ধরেন রিপেয়ারের সার্ভিস বা কালেকশন, দারোয়ান, মানে সিকিউরিটি গার্ড কোনো কোম্পানি থেকে যদি নেই, ওরা কিন্তু আমার ট্যাক্স কেটে রাখবে, ঠিক না? সার্ভিসের এগেনস্টে ধরেন আমি একটা কোম্পানি থেকে সিকিউরিটি গার্ড নিলাম, তাহলে তো আমার সার্ভিসের এগেনস্টে ট্যাক্স কেটে রাখবে। ওই ট্যাক্সটা তাহলে কি হবে? আপনি কি অ্যাপার্টমেন্টের মালিকের পার্সপেক্টিভ বলতেছেন? হ্যাঁ, মালিকের পার্সপেক্টিভে বলতেছি। এই ট্যাক্সটা আপনি রিবেট পাবেন ভাইয়া, রিবেট পাবো? জি জি, টিডিএস হিসেবে বাদ দিতে পারবেন, আচ্ছা আচ্ছা। টিডিএস হিসেবে বাদ দিতে পারবেন। আচ্ছা ভাই কোশ্চেনটা আবার করবেন। ধরেন ভাই কোনো ট্যাক্স ডিডাকশন করলো, এখানে সার্ভিসগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব ট্যাক্সেবল সার্ভিস। ধরেন সিকিউরিটি গার্ড অথবা অন্য কোনো এই যে রিপেয়ার মেইনটেনেন্সে, এগুলো ধরেন থার্ড পার্টি যদি করে, সেক্ষেত্রে ওরা তো যে বিলটা করে ওখানে কিন্তু ওরা একটা ট্যাক্স কেটে রাখে, সার্ভিসের এগেইনস্টে 10% ট্যাক্স আর 15% ভ্যাট। ভ্যাট তো আমার, ঠিক আছে, ভ্যাটের তো আর কোনো পেমেন্ট পেমেন্ট আপনি দিচ্ছেন না, তো আমি দিচ্ছি, ধরেন ওনার পেমেন্ট দিয়ে দিচ্ছে। আপনি হবেন ভাইয়া, ওরা নাকি আপনি? ভাই আপনি হবেন না, আমি পেমেন্ট দিচ্ছি মনে করেন, কিন্তু এটার উপর তো আমি আবার 10% ট্যাক্স দিয়ে দিচ্ছি। ওই ট্যাক্সটা কি হবে সেটা বলতেছি। ধরেন সিকিউরিটি কোম্পানির কাছ থেকে আমি সিকিউরিটি নিলাম, সিকিউরিটি গার্ডে ধরেন 2 লাখ টাকা বিল করলো, আবার 10% ধরেন এর মধ্যে আমার ট্যাক্স ডিডাক্ট করলো, কথার কথা 20,000। ওই 20,000
না আসেন ভাই, ট্যাক্স ডিডাক্ট করবেন কিন্তু মানে ডিডাক্টিং অথরিটি কে? যে পেমেন্ট করে কিন্তু সে কিন্তু ডিডাক্টিং অথরিটি, মানে যে আচ্ছা আচ্ছা, সেইগুলো ডিডাক্টিং অথরিটি। আর এই ট্যাক্সের বেনিফিটটা পাবে কে? যে সার্ভিস দিচ্ছে ভাইয়া, সে পাবে। যে পাবে, আপনি পাবেন না কিন্তু, যে সার্ভিস দিচ্ছে সে পাবে। যেমন কেয়ারটেকারের স্যালারি কত, ধরেন যে 2 লাখ টাকা, ইয়ারলি মান্থলি স্যালারি কত, ইয়ারলি স্যালারি 2 লাখ টাকা ধরলাম, হুম হুম। বা বড় একটা অ্যাপার্টমেন্টে মান্থলি 2 লাখ হইতে পারে, এত হবে না, ঠিক আছে? ইয়ারলি স্যালারি 2 লাখ যদি আমরা দিয়ে থাকি, মানে যখন ওকে পে করবো তখন আপনি হলো ডিডাক্টিং অথরিটি, যে পেমেন্ট করে হ্যাঁ, আপনি হলো ডিডাক্টিং অথরিটি। আর এটা বেনিফিটটা হবে কি, যে আপনি ম্যান পাওয়ার সাপ্লাই দেয়, সে পাবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে, সে পাবে। হ্যাঁ, আমি তো খরচ কত শো করবো? 2 লাখ টাকাই শো করবো, খরচ শো হ্যাঁ, করবো, আমি পুরোটাই শো করবো। পুরাটাই শো করবো, 2 লাখ টাকাই শো করবো। আচ্ছা, এটার সাথে 1930টা কানেক্টেড। 1930 এটার সাথে কিভাবে কানেক্টেড? রিপেয়ার মেইনটেনেন্স পারপাসে যে পরিমাণ খরচ শো করছে, আমরা কি করবো? অ্যানুয়াল বিল যদি রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিই 25%, আর কমার্শিয়াল পারপাসে ভাড়া দিলে 30%। কিন্তু অ্যাকচুয়ালি যদি এই পরিমাণ খরচ না হয়ে থাকে, মানে যতটুকু আনস্পেন্ড অ্যামাউন্ট থাকবে, ধরেন আমি রিপেয়ার মেইনটেনেন্স পারপাসে 3 লাখ টাকা খরচ শো করছি, কিন্তু আমার ডকুমেন্ট আছে কত? 2 লাখ টাকা। 3 লাখ টাকা শো করছি কিন্তু ডকুমেন্ট আছে কত? 2 লাখ টাকা। তাহলে ডিসিডি কি করবে? 1 লাখ টাকা কি করবে? ডিমড ইনকাম হিসেবে ট্রিট করবে। বুঝা গেছে কিনা? দেখেন, রিপেয়ার মেইনটেনেন্স পারপাসে খরচ শো করছে কত? 3 লাখ টাকা, কিন্তু অ্যাকচুয়াল কস্ট ইনকার হয়েছে কত? 2 লাখ টাকা। অ্যাকচুয়াল কস্ট ইনকার হয়েছে কত? 2 লাখ টাকা। তার মানে আনস্পেন্ড কত? এমন স্পেন্ড 1 লাখ টাকা না? এই 1 লাখ টাকা কি করবে? ডিসিডি ডিমড ইনকাম হিসেবে ট্রিট করবে আন্ডার সেকশন 1930। হ্যাঁ, বুঝা গেছে? 1930টা রবিনা আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখানে লিমিটটাই হচ্ছে 25% আর 30%, এর উপরে গেলে ওটা তো পাবে না। না, এটা তো আমি অ্যালাউবল ডিডাকশন হিসেবে বাদ দিব। দেখেন, আমি যখন অ্যালাউবল ডিডাকশন হিসেবে বাদ দিছি, তখন 3 লাখ টাকা বাদ দিছি জি রিপেয়ার মেইনটেনেন্স পারপোজে। অ্যালাউবল ডিডাকশন হিসেবে বাদ দিলাম কত? 3 লাখ টাকা। কিন্তু অ্যাকচুয়ালি রিপেয়ার মেইনটেনেন্স পারপোজে খরচ করছেন 2 লাখ। আনস্পেন্ড কত? 1 লাখ, ওটাই ডিসিডি ইনকাম হিসেবে ট্রিট করবে। যোগ করে দিবে। হ্যাঁ, ডিসিডি ইনকাম হিসেবে ট্রিট করবে। আমার অ্যাকচুয়াল যদি আমার 4 লাখ হয়, তারপরেও তো আমি অ্যাকচুয়াল 4 লাখগুলি তো 1930 হবে না, মানে ইমপ্লিকেশন হবে না অ্যাকচুয়াল যদি 4 লাখ হয়। আর 19টা হলো কি ডিমড ইনকাম, তো এটা ডিসিডি সেকশন একটু মাইন্ডে রাখেন, মানে ডিসিডি এই কাজগুলো করবে। বুঝছেন? ডিসিডি দেখেন, একটা জিনিস খেয়াল করে রাখেন যে আমি 2 লাখ, যেমন 19-22 এতে কি করে আসলাম যে 2 লাখের উপরে যদি নিই তাহলে ব্যাংক ট্রান্সফার মতো নিতে হবে। এখন আমি আপনার কাছ থেকে 3 লাখ টাকা অ্যাডভান্স রেন্ট হিসেবে নিছি, ক্যাশে নিছি, এবং ডিসিডি এটা জানতে পারছে, কি করবে? পুরোটা ইনকাম হিসেবে, পুরোটা ইনকাম হিসেবে শো করবে। কে? ডিসিডি। তার মানে 1930 কিন্তু ডিসিডি সেকশন, 1930 ডিসিডি। এবং যাদের যে হাউস পাওয়ার ইনকাম আছে না, তাদের যখন রিটার্ন, তাদের যখন ডিসিডি অ্যাসাইনমেন্ট করবে না, তখন দেখবেন যে কি রিপেয়ার মেইনটেনেন্স ডকুমেন্ট চাবে। বুঝতে পারছেন? রিপেয়ার মেইনটেনেন্স কি চাবে? ডকুমেন্ট চাবে। ঠিক আছে? এটা অনেক সময় কি ওদের কিন্তু খেয়াল থাকে না, কারণ অনেক কোম্পানি অ্যাসাইনমেন্ট করে, তো অনেক সময় দেখা যায় যে আবার বিভিন্ন ক্যাটাগরি অ্যাসাইনমেন্ট করে, তো অনেক সময় খেয়াল থাকে না। অনেক ক্ষেত্রে চায়, অনেক ক্ষেত্রে চায় না। কোনো কারণে কেউ যদি ডকুমেন্টেশন প্রপারলি মেনটেন না করে বাট এক্সপেন্স হয়েছে, তাহলে কি হবে? পুরোটা ইনকাম দেখিয়ে দিবে? ডিসিডি পুরোটা ইনকাম দেখাবে। ডিসিডি পুরোটা ইনকাম দেখাবে। দাদা একটা কোশ্চেন ছিল। কি বলেন? দাদা ওই যে আনস্পেন্ড অ্যামাউন্ট যেটা আছে 1 লাখ টাকা, ওটা কি আদার ইনকাম হিসেবে ট্রিট করা যাবে না? সেকশন 33 1930 হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ওটা কি হাউস ওয়ার্ডিং এ না? হাউস ওয়ার্ডিং আমি কিন্তু দেখেন, একটু খেয়াল করেন, প্রথম দিকে কোশ্চেনটা কি করলেন? জি রকি। আচ্ছা রকি, দেখেন একটু খেয়াল করেন, আমি কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেকশন গুলো লিখে দিছি, কিন্তু খেয়াল করছেন? মানে 1930 কোথায়, মানে এমন দেখবেন কি এখানে বলা, আমি একটা জায়গায় আসলে দেখছিলাম দাদা, এই জন্য আসলে জিজ্ঞেস করতেছি। এটা মানে মিস অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, মিস হেডে ইয়ে করছে আর কি। মানে আমাদের তো ট্যাক্সের ইস্যুগুলো কিন্তু অনেক ভুল থাকে।
মানে বইগুলোতেও কিন্তু ভুল থাকে প্লাস সাবস্ট্যান্সার গুলোতেও ভুল থাকে, সমস্যা হলো এখানে ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছেন? মানে ভুল দেখতে নেন। আর এখানেও বলা আছে যে এই জিনিসটা আমাকে কোন হেডে শো করতে হবে, বলেই দিছে কিন্তু 1930 ডিএফটি বলে কিন্তু বলেই দিছে। আচ্ছা, আমরা সেকশন 25 পড়তেছিলাম তাই না? সেকশন 25 অ্যালাউবল ডিডাকশন কি বললাম, লায়ের ভাগও, তাই না? লায়ের ভাগ। আচ্ছা, এখানে না 3 ধরনের ইন্টারেস্টের কথা বলা আছে, যেটা আসান বললো যে এখানে 3 ধরনের ইন্টারেস্টের কথা বলা আছে। আচ্ছা, আমরা দেখি 3 ধরনের ইন্টারেস্ট কি বলা আছে। আচ্ছা, এটাই দেখেন ইন্টারেস্ট অন মর্গেজ, হ্যাঁ, এটা একটা আছে ইন্টারেস্ট অন মর্গেজ, ইন্টারেস্ট পেয়েবল অন ক্যাপিটাল বড়। আচ্ছা, দেখেন এই তিনটা আমি মার্ক করছি। আচ্ছা, কি কি আছে দেখেন, 3 ধরনের ইন্টারেস্টের কথা বলা আছে। ইন্টারেস্ট অন মর্গেজ, হ্যাঁ, মর্গেজ, ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল, এটা একটু নোট ডাউন করে নিতে পারেন, হ্যাঁ, বরড ক্যাপিটাল। আর interest during construction period, during construction period, during construction period, when there is no income, there is no income in construction period, no household income. তিনটা পয়েন্ট লিখলাম, হ্যাঁ, দেখেন ইন্টারেস্ট অন মর্গেজ, ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল, ইন্টারেস্ট অন মর্গেজ, ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল, ইন্টারেস্ট এক্সপেন্স ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড, যখন when there is no house property income in construction period, পয়েন্ট ঠিক আছে। আচ্ছা, থার্ড পয়েন্টের ক্ষেত্রে দেখেন, খেয়াল করে দেখেন যে কনস্ট্রাকশন মানে ফার্স্ট পয়েন্টের ক্ষেত্রে বলছে কি যে আমি কি করছি, ব্যাংক থেকে লোন নিছি। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে দেখেন, ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টের মধ্যে পার্থক্য, ইন্টারেস্ট অন মর্গেজ, ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল। একটা পার্থক্য হলো কি, আমি কি করছি যে বন্ধক রেখে নিছি, তাই না? মানে ল্যান্ড বা বিল্ডিং বন্ধক রেখে কি করছি, ব্যাংক থেকে লোন নিয়েছি। আর ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে যেখানে আমার কি নাই, কোনো মর্গেজ নাই, তাই না? এই তো পার্থক্য, তাই না, প্রথম দুইটার মধ্যে 1 আর 2 সম্পর্ক বুঝতে পারছেন? জি ভাইয়া। মর্গেজের ক্ষেত্রে কি আমাকে বন্ধক রেখে নিতে হয়, কারণ দেখবেন কি আমরা যখন ব্যাংক থেকে লোন নিতে চাই, তখন আমাদের অনেক সময় কি করে যে পার্সোনাল লোন দেয় না, পার্সোনাল লোন কিন্তু দেয়। পার্সোনাল লোনের ক্ষেত্রে কি আমাদেরকে কোনো কিছু কি রাখতে হয় সিকিউরিটি হিসেবে? রাখতে হয় না, কিন্তু মানে কোন রাখতে হয় না। মানে লোন দুই ধরনের আছে, একটা হলো সিকিউরিটি রেখে আপনি লোন নিতে পারবেন, একটা সিকিউরিটি ছাড়া নিতে পারবেন। তো ফার্স্ট ওয়ানটা কি সিকিউরিটি, মানে আপনি ল্যান্ড বা বিল্ডিং বন্ধক রেখে কি করছেন, লোন নিছেন। আর সেকেন্ড ওয়ানটা কি সিকিউরিটি ছাড়া, ঠিক আছে? আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে মানে লোনটা নিছেন কোন উদ্দেশ্যে? ধরেন আপনি 2 তলা বিল্ডিং আছে, আপনি আরো কি করবেন, বিল্ডিংটা 2 তলা বিল্ডিং আছে, 3 তলা 4 তলা করবেন, মানে 1 তলা 2 তলা ভাড়া দেয়া আছে আর 3 তলা 4 তলা কাজ করতেছেন, বা বিল্ডিংটা ধরেন ইমপ্রুভমেন্ট করতেছেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে বলছে কি যে মানে প্রথম দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে আপনার ইনকাম থাকবে, ইনকামের এগেইনস্টে কি করবেন, লোন ইন্টারেস্টটা আপনি চার্জ করবেন। প্রথম দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে যে আপনার ইনকাম পুরো হাউস প্রপার্টি থেকে ইনকাম থাকবে এবং ইনকামের এগেইনস্টে আপনি কি করবেন, লোন ইন্টারেস্টটা চার্জ করবেন। থার্ড নাম্বার যে সিচুয়েশনটা বলতেছি, ইন্টারেস্ট এক্সপেন্স ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড, এই থার্ড নাম্বার সিচুয়েশনে কি থাকবে না, আপনার কোনো ইনকাম থাকবে না। ইনকাম থাকবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে বলছে যে কনস্ট্রাকশন পিরিয়ডে ইন্টারেস্টটা আমাকে কি করতে হবে, অ্যাকুমুলেট করে রাখতে হবে। কনস্ট্রাকশন পিরিয়ডে ইন্টারেস্টটা আমি কি করে রাখবো, অ্যাকুমুলেট করে রাখবো। অ্যাকুমুলেট করে রাখবো, অ্যাকুমুলেট দ্য ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। That will be charged equally
that will be charged equally, হ্যাঁ, যেটা equally চার্জ করবে when income will arise, হ্যাঁ, যখন ইনকাম অ্যারাইজ হবে, when income will arise and subsequent to income year, and subsequent to income year, যেমন পরবর্তী দুটো ইনকাম ইয়ারে। দেখেন বোঝা গেছে কিনা? ভাইয়া দুইটা না তিনটা? না, পরবর্তী দুইটা, আমি খেয়াল করেন এখানে কিন্তু দেখেন মানে তিনটা কিভাবে আসে আপনারটাও দেখেন, মানে অ্যাকুমুলেট দা ইন্টারেস্ট এক্সপেন্সেস, মানে আমি ইন্টারেস্ট এক্সপেন্স গুলো কি করে রাখবো, অ্যাকুমুলেট করে রাখবো। দ্যাট উইল বি চার্জ ইকুয়ালি, যেটা ইকুয়ালি চার্জ করবো when income will arise, যখন ইনকামটা অ্যারাইজ হবে, when income will arise মানে যে ইনকাম ইয়ারে ইনকামটা অ্যারাইজ হবে, তার মানে ওই ইনকাম ইয়ার এন্ড সাবসিকুয়েন্ট পরবর্তী টু ইনকাম ইয়ার্স, টোটাল তিনটাই আছে। তিনটাই হবে, কিন্তু মানে যে পিরিয়ডে অ্যারাইজ হবে ওই পিরিয়ড এবং পরবর্তী 2 বছর এইভাবে বলা আছে। কিন্তু এখানে সেন্টেন্সটা আমরা যদি খেয়াল করি, আচ্ছা তিনটার পার্থক্য তো বোঝা গেছে তাই না? জি ভাইয়া। এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এবং সেকেন্ড পার্টে কিন্তু এটা থেকে কোশ্চেন ছিল, মানে আপনাদের একটা হাউস প্রপার্টির পর একটা কোশ্চেন ছিল সেকেন্ড পার্টে, ঠিক আছে? এন্ড ফার্স্ট পার্টে বিশেষ করে 3 নাম্বারটা থাকে, ম্যাথে থাকে। এবার দাদা একটা কোশ্চেন ছিল, কি বলেন? তো 3 নাম্বারটা কি একটু एग्जांपल দেওয়া যাবে? 3 নাম্বার পয়েন্টটা আচ্ছা আবার বলবো তাই না, রিপিট করবো তাই না? একটু एग्जांपल দিলে ভালো হতো আর কি। না এটা ম্যাথ পাবেন বুঝছেন, আচ্ছা, আমি আচ্ছা। যে জিনিসটা আলোচনা করতেছি এগুলো ম্যাথ পাবেন, হুম, এগুলো একটু মনে রাখতে হবে ভাইয়া। আচ্ছা ভাই, অ্যালাউয়েবল ডিডাকশনের মধ্যে আপনি যে শীটে যেগুলো দিয়েছেন এর মধ্যে ভ্যাকেন্সি অ্যালাউন্সটা দেখতেছি না। ভ্যাকেন্সি অ্যালাউন্সটা আছে ভাই, আমি খুঁজে বের করে দিচ্ছি। বাদ পড়ে গেছে, আচ্ছা আমি দেখতেছি না, বাদ পড়ছে মনে হয়, এর মধ্যে তো নাই। টাইপ করা হয়েছে তো তার মানে বাদ পড়তে পারে। আচ্ছা আমি দেখতেছি ভাই, ভ্যাকেন্সি অ্যালাউন্সটা তাহলে বাদ পড়ছে। আচ্ছা এটা তো ক্লিয়ার তাই না আসান ভাই? হ্যাঁ ভাই, ইন্টারেস্টটা ক্লিয়ার। ইন্টারেস্ট গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা ভ্যাকেন্সি অ্যালাউন্সটা তাহলে নোট ডাউন করে নেন, বাদই পড়ছে মনে হয়, কারণ নাহলে চোখে পড়তো, কারণ ভ্যাকেন্সি অ্যালাউন্সের পয়েন্টটা বড় হবে, বাদ পড়ছে ভাইয়া। এটা লিখে নেন, হ্যাঁ ভ্যাকেন্সি অ্যালাউন্সটা বাদ পড়ছে, লিখেই বোঝা যাচ্ছে এটা বাদ পড়ছে। আচ্ছা আরেকটা খরচের কথা বলছিলাম না, আনকালেক্টেবল রেন্ট, ক্লাসের শুরুতে আরেকটা খরচের কথা বলছিলাম তাই না, আনকালেক্টেবল রেন্ট তাই না? আচ্ছা আনকালেক্টেবল রেন্টের ক্ষেত্রে বলছে কি, অনাদায়ী ভাড়া, হ্যাঁ অনাদায়ী ভাড়া, এই আনকালেক্টেবল রেন্টটা অ্যালাউবল ডিডাকশন হিসেবে দেখাইতে হলে এসসি কে প্রপার লিগ্যাল অ্যাকশন নিতে হবে। মানে আমি যদি আনকালেক্টেবল রেন্টটা যদি অ্যালাউবল ডিডাকশন হিসেবে দেখাইতে চাই, তাহলে আমাকে এসএসসি কে কি করতে হবে, প্রপার লিগ্যাল অ্যাকশন নিতে হবে। মালিকের বিরুদ্ধে কোনো মামলা করছেন কিনা, বা মালিক থেকে কোনো উকিল নোটিশ পাঠিয়েছেন কিনা, এই ধরনের আপনি লিগ্যাল স্টেপ থাকতে হবে। মালিক না ভাড়াটিয়া? না হ্যাঁ ভাড়াটিয়ার এগেইনস্টই তো করবে, ঠিক আছে? সরি ভাড়াটিয়ার এগেইনস্টে হবে, যে ভাড়াটিয়ার এগেইনস্টে আপনি কোনো মামলা করছেন কিনা, বা তাকে উকিল নোটিশ পাঠিয়েছেন কিনা, যে টাকা দেয় না তাকে, এই জন্য তাকে কি করছেন, উকিল নোটিশ সেন্ড করছেন কিনা, ঠিক আছে? এটা বলা আছে আনকালেক্টেবল রেন্টের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যালাউবল ডিডাকশন হিসেবে দেখাইতে পারবেন। ভাইয়া যদি কোনো নোটিশ না পাঠায় বাট তার আসলে অনেক ভাড়া বাকি আছে, সেক্ষেত্রে কি কিছু করা থাকবে না? না না সেক্ষেত্রে পারবেন না, সেক্ষেত্রে তাই আপনাকে ইনকাম হিসেবে শো করে দিতে হবে, সেক্ষেত্রে পারবেন না। আচ্ছা মানে এরকম করবে না। ভাই একটা হ্যালো ভাই, একটা ইনস্ট্যান্স আছে যে ভাড়াটিয়া এবং মালিকের সাথে ক্ল্যাশ হলো, পরে দেখা গেল শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত করালো, এবং কোর্ট ডিসিশন দিল যে ভাড়াটিয়া কোর্টে দিবে, এবং এজ ইউজুয়াল সেভাবে যাচ্ছিল। এই ক্ষেত্রে এটা ট্রিটমেন্টটা কি হবে? ভাড়াটা কোথায় দিবে আবার বলবেন? কোর্টে দিচ্ছে, ভাড়াটা সে কোর্টেই দিচ্ছে। মানে কোর্ট কি করবে, ভাড়া বিয়ার করবে? না, ভাড়াটা কোর্টেই প্রদান করা হচ্ছে আর কি। মানে মালিক টাকা পাচ্ছে কিনা সেটা, মানে কোর্টের থ্রুতে মালিক টাকা পাচ্ছে, হচ্ছে, এই তো?
সমস্যা নেই, এটা ইনকাম হিসেবে শো করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু যে লিগ্যাল এক্সপেন্সটা হয়েছে, এই লিগ্যাল এক্সপেন্স মানে কোর্ট মুভ করতে যে খরচটা হয়েছে, এই খরচটা সেই রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর পার্ট হিসেবে কাউন্ট হবে। ইব্রাহিম ভাই বুঝে গেছে? জি জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এরপর বলছে সেকশন 53 হ্যাঁ, ট্যাক্স ডিডাকশন এন্ড সোর্স ফ্রম হাউস বোর্ড ইনকাম। ভাইয়া এটা রিপেয়ার মেইনটেনেন্সটা কি বললেন, আবার একটু বলবেন? কোনটা বলেন? আনকালেক্টেবল ল্যান্ডের রিপেয়ার মেইনটেনেন্স। আচ্ছা, এটা কি মানে মালিককে প্রপার লিগ্যাল অ্যাকশন নিতে হবে। একটা পয়েন্ট মনে রাখেন, এখানে 4টা পয়েন্টের কথা বলা আছে এই এসআরও তে। মানে 4টা পয়েন্ট যদি ফুলফিল করেন তাহলে সেক্ষেত্রে কি পাবেন আপনি? আনকালেক্টেবল লেনটা অ্যালাবল ডিডাকশন হিসেবে পাবেন। তার মানে মেজর পয়েন্ট বলা আছে যে মালিক কোনো লিগ্যাল অ্যাকশন নিছে কিনা টেনান্টের বিরুদ্ধে, যে তাকে কোনো উকিল নোটিশ পাঠাইছে কিনা বা তার বিরুদ্ধে মামলা করছে কিনা থানায়, ঠিক আছে, এই ধরনের কোনো স্টেপ নিছে কিনা, সেক্ষেত্রে আপনি কি পাবেন? অ্যালাবল ডিডাকশন হিসেবে পাবেন। আচ্ছা, 53 এটা কি বলছে? ট্যাক্স ডিডাকশন এন্ড সোর্স ফ্রম হাউস বোর্ড ইনকাম। আচ্ছা, এখানে না ডিডাক্টিং অথরিটির কথা বলছে, যে ধরেন যে কোম্পানিকে যদি ধরেন যে কোন মালিক যদি কোম্পানিকে যদি ভাড়া দেয় না, তাহলে কোম্পানি যখন ভাড়া টাকা পে করবে তখন কি করবে? 5% টিডিএস কেটে রেখে কি করবে? মালিককে টাকা পে করবে, তাই না? মানে যদি সহজভাবে বলতে যাই, দেখবেন কি অর্গানাইজেশনের কথা চলে আসছে, ঠিক আছে। আমাদের সিএ ফার্ম নাই, হ্যাঁ, মানে সিএ ফার্মটা আবার বাদ করছে, সিএ ফার্ম ডিডাক্টিং অথরিটি না। এখানে এখানে অবশ্য বলা আছে যে ডিডাক্টিং অথরিটি কারা। ভাই ওনার তো এই 5% ট্যাক্স আবার তার ইয়েতে দেখাবে, অ্যাডভান্স ট্যাক্স হিসেবে দেখাবে, অ্যাডভান্স ট্যাক্স হিসেবে দেখা হবে। কিন্তু যে কাইটে রাখছে তার তো কিছু না, সে তো পুরোটাই খরচ দেখাবে। যে কেটে রাখছে সে পুরোটাই খরচ দেখাবে। আচ্ছা, কে কে কাইটে রাখতে পারবে সেটার আবার আলাদা আছে, সেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, কে কে কেটে রাখতে হবে? ডিডাক্টিং অথরিটি। এগুলো কোম্পানি হবে, হ্যাঁ, কোম্পানি, এনজিও, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এরাই ডিডাক্টিং অথরিটি, মানে ডিডাক্টিং অথরিটি। আচ্ছা, এরপরে হচ্ছে সিকিউরিটি পার্টে প্যারা 1 আর প্যারা 38 নন অ্যাসেসেবল ইনকাম, যে ইনকামের পরে কি করতে হবে না? ট্যাক্স পে করতে হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন ফার্স্ট ওয়ানটা কি বলছে? এনি ইনকাম ডিরাইভড ফ্রম হাউস প্রপার্টি হেল্ড আন্ডার ট্রাস্ট অর আদার লিগ্যাল অব্লিগেশন। আচ্ছা, লিগ্যাল অব্লিগেশন বলতে লিগ্যাল অথরিটি বলতেছে। আচ্ছা আচ্ছা, any income derived from house property held under trust or other legal obligation, আচ্ছা, that is used for wholly used for religious and charitable purpose। আচ্ছা, এখানে যে জিনিসটা বলছে, যে যদি কোনো হাউস প্রপার্টি থেকে যদি কোনো ইনকাম ডিরাইভ হয়, যে হাউস প্রপার্টিটা কিসের অধীনে আছে? ট্রাস্ট এবং আদার লিগ্যাল অথরিটির অধীনে আছে, এবং যে ইনকামটা কি করা হচ্ছে? রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাসে ইউজ করা হচ্ছে, তাহলে ইনকামটা কি ফুললি এক্সেম্পটেড। বুঝা গেছে কিনা দেখেন, যদি কোনো প্রপার্টি থাকে আন্ডার ট্রাস্ট বা আদার লিগ্যাল অব্লিগেশনের অধীনে, এবং ওইখান থেকে যে ইনকামটা ডিরাইভ হচ্ছে, ইনকামটা যদি কি মানে ফুললি যদি রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাস ইউজ করা হয়, তাহলে ইনকামটা কি ফুললি এক্সাম্পটেড। আচ্ছা, এটা একটু না বড়, আর একটু বড়, হ্যাঁ, এটা যে আপনারা একটু পড়ে নিন, কারণ যারা সেকেন্ড পার্টে আছেন তারা একটু ইন ডেপথ পড়তে চেষ্টা করেন। এটা আর একটা কন্ডিশন আছে, যদি না ইউজ করেন তাহলে কি, তাহলে টাকাটা কি করে রাখতে পারবেন? এটা সম্ভবত যদি ধরেন যে রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাসে না ইউজ করেন, তাহলে টাকাটা আপনি অ্যাকুমুলেট করে রাখতে পারবেন উইদিন 10 ইয়ার্স পর্যন্ত, এবং এই টাকাটা আপনাকে গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, তো সিকিউরিটি পার্টে সিকিউরিটি পার্ট এ প্যারা অনেকেই বলছে যে কোনো যদি হাউস প্রপার্টি থাকে আন্ডার ট্রাস্ট বা লিগ্যাল অব্লিগেশনের অধীনে বা লিগ্যাল অথরিটির অধীনে, এবং এই বিল্ডিং থেকে যদি কোনো ইনকাম ডিরাইভ হয়, এবং এই ইনকামটা যদি ফুললি রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাসে ইউজ করা হয়, তাহলে এই ইনকামটা কি ফুললি কি এক্সাম্পটেড, তাই না? আচ্ছা আচ্ছা, এরপরে এখানে দেখেন কোথায় ইউজ করা হয় বুঝি নাই। যে রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাস ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, রিলিজিয়াস ধর্মীয় কাজে বা দাতব্য কাজে, মানে আচ্ছা, এটা সিকিউরিটি পার্টে প্যারা 38 যেটা বলছে, সেটা বলছে কি যে এটা একটা স্পেশাল বিল্ডিং এর কথা বলছে, এটা মনে রাখার জন্য এটা বলা হয় যে এটা স্পেশাল বিল্ডিং এর কথা বলছে, স্পেশাল বিল্ডিং এর কথা বলছে। আচ্ছা, কেন এটা স্পেশাল বিল্ডিং? দেখেন, এটা আমরা যদি পড়ে যাই, এটা স্পেশাল বিল্ডিং এর কথা বলছে, বিল লিখে রাখেন। আচ্ছা, মানে any income derived from any building not less than 5 stories
and having at least 10 flat, তার মানে 5 তলা 10 ফ্ল্যাট বিশিষ্ট, তাই না? ঠিক এরকম দেখেন কোন আছে এনি টাইম জুলাই 1 2009 থেকে 30 জুন 2014, মানে এই পিরিয়ডের মধ্যে যদি বিল্ডিংটা কনস্ট্রাকশন করা হয়, বিল্ডিংটা কনস্ট্রাকশন বলতে বোঝাচ্ছে কি যে অ্যাট লিস্ট এই পরিমাণ কমপ্লিট হইতে হবে, মানে 5 তলা বিশিষ্ট 10টা ফ্ল্যাট থাকতে হবে, ঠিক আছে? যদি এই পিরিয়ডের মধ্যে যদি বিল্ডিংটা কনস্ট্রাকশন করা হয়, তাহলে এই বিল্ডিং থেকে যে ইনকাম হবে, এই ইনকামটা কি কয় বছরের জন্য এক্সাম্পটেড? 10 বছরের জন্য এক্সাম্পটেড from the date of the completion of construction of the building. আচ্ছা, মানে if it is situated in any area other than the area, other than মানে except the following area, এটা হলো কি যে মানে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টঙ্গী উপজেলা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা, এনএনি পৌরসভা আন্ডার ঢাকা ডিস্ট্রিক্ট, এই সমস্ত এরিয়া ব্যতীত যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি কি যে 5 তলা এবং 10 ফ্ল্যাট বিশিষ্ট যদি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করা হয় 5 জুলাই 2009 থেকে 30 জুন 14 এর মধ্যে, তাহলে এই বিল্ডিং থেকে যে ইনকামটা হবে, এই ইনকামটা কি 10 ইয়ার্স এর জন্য কি এক্সাম্পটেড। বুঝতে পারছেন? এটার কিন্তু মানে সুবিধাটা কিন্তু এখন স্টিল নাও ভোগ করবে, কারণ 24 পর্যন্ত, তাই না? সম্ভবত, তাই না? সম্ভব বুঝতে পারছেন এটা? ভাইয়া আরেকবার বলতে হবে। আচ্ছা, এখানে একটি স্পেশাল বিল্ডিং এর কথা বলছে। স্পেশাল বিল্ডিং বলতে বোঝাচ্ছে কি, যেমন এই জিনিসটা দেখেন যে কেউ যদি মানে আগে পিরিয়ডটা খেয়াল করেন, 5 জুলাই 2009 থেকে 30 জুন 14 এর মধ্যে যদি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করে, যে বিল্ডিংটা কি 5 তলা বিশিষ্ট এবং 10 ফ্ল্যাট সম্পন্ন, মিনিমাম 5 তলা এবং 10টা ফ্ল্যাট যদি থাকে, তাহলে ওই বিল্ডিং থেকে যে ইনকাম হবে, এই ইনকামটা কি 10 ইয়ার্স এর জন্য এক্সাম্পটেড। ইনকাম কয় বছরের জন্য এক্সাম্পটেড? 10 বছরের জন্য এক্সাম্পটেড। কিন্তু কিছু কিছু এরিয়া ব্যতীত 10 বছরের জন্য এক্সাম্পটেড হবে যদি এই সব এরিয়ার মধ্যে থাকে, তাহলে যদি এই সব এরিয়ার মধ্যে না থাকে, যদি এইসব এরিয়ার মধ্যে যদি না থাকে, যেমন আমাদের একবার একটা পরীক্ষা আসলে এরকম যে কুমিল্লাতে আপনার একটা বিল্ডিং আছে এই ধরনের, মিস্টার এই কুমিল্লা না কোথায় জানি বলছে যে কুমিল্লাতে তার একটা বিল্ডিং আছে, ঠিক আছে? এবং বিল্ডিং এর ক্রাইটেরিয়া এটা কিন্তু মানে খুব বেশি পুরাতন ম্যাথ না, ঠিক আছে? মানে বিল্ডিং এর ক্রাইটেরিয়া এরকম, তো এখান থেকে তার 12 লাখ টাকা ইনকাম আছে। কি করবেন? আমার তো বলছে কি যে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড, টঙ্গী উপজেলা, নারায়ণগঞ্জ পৌরসভা, গাজীপুর পৌরসভা, এনি পৌরসভা আন্ডার ঢাকা ডিস্ট্রিক্ট। তাহলে তো ভাইয়া এক্সাম্পটেড হবে 10 ইয়ার্স এর জন্য। হ্যাঁ, তাহলে তো এক্সাম্পটেড। তার মানে কি 12 লাখ টাকা ইনকাম হইছে না, লেস এক্সাম্পটেড। এবং বলা ছিল যে এরকম বলা ছিল যে এই বিল্ডিংটা এই পিরিয়ডের মধ্যে কনস্ট্রাকশন করা হয়েছে। ক্লিয়ার কি? এখন এটা ধরেন 14 সালের মধ্যে হইছে, এই কন্ডিশনও ঠিক আছে, কিন্তু এই যে সিটি কর্পোরেশনের যে ব্যাপারটা, সিটি কর্পোরেশন এরিয়া কিন্তু পরে বাড়ানো হয়েছে গত বছর বা তার আগের বছর সম্ভবত, মানে লাস্ট রিসেন্ট 2-3 বছরের ভিতরে সিটি কর্পোরেশন এরিয়া বাড়ছে। তো মনে করেন একটা ইউনিয়ন পরিষদে ছিল, ওইটা এখন সিটি কর্পোরেশনে চলে গেছে। তো সিটি কর্পোরেশন চলে যাওয়ার পরে কি এই ফ্যাসিলিটিটা পাবে এক্সাম্পশনটা? আচ্ছা, এটা তো ল রিলেটেড ব্যাখ্যা। তো ল রিলেটেড ব্যাখ্যার ক্ষেত্রে হলো কি যে মানে যে পিরিয়ডে ধরেন যে এটা কনস্ট্রাকশন হয়েছে, ওই পিরিয়ড পর্যন্ত কি ছিল? ওই পিরিয়ড পর্যন্ত তো ধরেন ইউনিয়ন পরিষদে ছিল, তাহলে পাবে, তাহলে 10 বছর, তাহলে নেক্সট 10 ইয়ার্স পাবে, নেক্সট 10 ইয়ার্স পাবে, নেক্সট 10 ইয়ার্স পাবে। মানে মেইন হচ্ছে ভাই ওই পিরিয়ডটা, তাই তো? 9 থেকে 14। পিরিয়ডটা মেইন, হ্যাঁ পিরিয়ডটা মেইন হলো পিরিয়ডটা। যে আমি আপনাদেরকে একটা एग्जांपल দিই, ধরেন দেখি এই বছর তো স্ল্যাব চেঞ্জ হয়েছে না, এই বছর তো আমাদের ইন্ডিভিজুয়াল স্ল্যাব চেঞ্জ হয়েছে, তাই না? এর আগের বছর তো ইন্ডিভিজুয়াল স্ল্যাব মানে আরেক রকম ছিল, তাই না? মানে 18-19 তো ইন্ডিভিজুয়াল স্ল্যাবের আরেক রকম ছিল। এখন ডিসিডি যখন ফাইল ওপেন করবে, তখন ডিসিডি অ্যাসপেন্ড করবে, ধরেন যে 18-19 যদি কোনো ফাইল ওপেন করে, তাহলে অ্যাসপেন্ড করবে কোন ডেট ধরে? আগের রেটে করবে, আগের এটাই করবে। যদি ফাইল ওপেন করে তাহলে অ্যাসপেন্ড করবে কোন ডেট ধরে? আগের এটাই করবে কিন্তু। ঠিক আছে? তার মানে ওই সময় কি ছিল এই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? পরবর্তীতে জানতে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে যদি পড়ে তা পাবো।
পাবে না পাবে না? পাবে ভাইয়া, পাবে আপু। কারণ আমি যে সময় বিল্ডিং কনস্ট্রাকশন করছি ওই সময় তো সিটি কর্পোরেশনের মধ্যে ছিল না। পরবর্তীতে আমার আদার দেন দ্য এরিয়াস অফ সিটি কর্পোরেশন আদার দেন মানে কি এক্সেপ্ট দ্য ফলোইং এরিয়া, মানে এই এরিয়া ব্যতীত। জি আমি যদি ঢাকার মধ্যে করি পাবো? কারণ আমি 14 সালে করছি, ঢাকার মধ্যে করছি, পাবো না তো। কিন্তু আমি যদি ধরেন যে যেটা আমি বললাম যে কুমিল্লাতে করি সেক্ষেত্রে পাবো, কারণ কুমিল্লা তো এই এরিয়ার মধ্যে পড়ে নাই। চট্টগ্রামে করলে পাবে সিটি কর্পোরেশন তো। ভাই ঢাকা কিন্তু ঢাকা নিয়ে কথা আছে, ঢাকার মধ্যে কিন্তু হ্যাঁ ইউনিয়ন পরিষদও আছে, পৌরসভাও আছে, সিটি কর্পোরেশনও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন ঢাকা কিন্তু এটা ইউনিয়ন পরিষদের আন্ডারে, তাইলে কিন্তু পাবে। আচ্ছা জি 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 জি। ঢাকার এরিয়া তো বিশাল। হ্যাঁ 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 পাবে, জি 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 পাবে, জি পাবে। এটা নিয়ে এখন অবশ্যই বেশি পেঁচাবে না, বুঝছেন? এটা যে আস্তে আস্তে এটা এক্সপায়ার ডেট শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা রুল 8 কি বলছে? আচ্ছা রুল 8 বলছে কি যে এটা দেখেন কম্পারেটিভলি আছে যে 25,000 টাকার পরে যদি গ্রস মান্থলি রেন্ট হয়, মানে মান্থলি রেন্ট মোর দেন 25,000 টাকা, যদি মানে যদি 25,000 টাকার উপর যদি মান্থলি রেন্ট রিসিভ করে, যে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখেন, এইগুলো কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়। ভুল হয় কোথায়? মানে মোর দেন 25,000, তার মানে 25,000 অনলি 25,000 পর্যন্ত যদি হয় তাহলে কি করতে পারবো? 25,000 যদি হয় সে কিন্তু আমার ক্যাশ নিতে পারবো না, মানে মান্থলি রেন্ট যদি 25,000 হয় সেক্ষেত্রে কি আমার রুল 8 এটা ম্যান্ডেটরি কিনা? ম্যান্ডেটরি না। দেখেন এখানে কি বলছে, ফর্মালিটিস টু বি ফলোড বাই দ্য ল্যান্ডলর্ড রিসিভিং মান্থলি রেন্ট মোর দেন 25,000। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে মোর দেন আছে কিনা, মানে অর্ডিং গুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলোই কিন্তু দেখবেন যে পরীক্ষা হলে ঝামেলা করবে। আচ্ছা সেক্ষেত্রে দুইটা ফর্মালিটি মেইনটেইন করতে বলছে। একটা বলছে যে আমাকে কি করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করতে হবে, আর এটা কি করতে হবে, রেজিস্টার মেইনটেইন করতে হবে। যদি মোর দেন 25,000 হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট মেইনটেইন করতে হবে, এটা কি করতে হবে, রেজিস্টার মেইনটেইন করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বলছে যে কারো যদি এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এক্সিস্টিং ব্যাংক অ্যাকাউন্টে কি করতে পারবে, সে ভাড়া টাকাটা কি করতে পারবে, মেইনটেইন করতে পারবে। আর রেজিস্টারের ক্ষেত্রে বলছে যে আপনি যে রেজিস্টারটা মেইনটেইন করবেন এই রেজিস্টারে, মানে এটার জন্য কোনো প্রোফর্মা নাই, কিন্তু এই রেজিস্টারের মধ্যে কি থাকতে হবে, মানে কতগুলো, মানে ভাড়াটিয়ার নাম, কাকে কোন মানে ভাড়াটিয়ার নাম, ঠিক আছে, কোন মানে তার মান্থলি রেন্ট কত, মানে এই ইনফরমেশন গুলো থাকতে হবে। হ্যাঁ, তাকে কোন ফ্ল্যাট ভাড়া দিবেন, এই সমস্ত ইনফরমেশন গুলো কি থাকতে হবে রেজিস্টারের মধ্যে থাকতে হবে। এটা আপনার মতো করে করতে পারবেন, কারণ যেহেতু কি নাই, এটার কোনো প্রোফর্মা নাই, তার মানে এটা ডিপেন্ড করবে কি আপনার উপর ডিপেন্ড করবে যে কি কি ইনফরমেশন আপনি রাখবেন। আর যদি মেইনটেইন না করেন তাহলে কি হবে, ধরেন প্রতি মাসে আপনি 30,000 টাকা পাচ্ছেন কিন্তু আপনি কি করতেছেন না, মেইনটেইন করতেছেন না, সেই ক্ষেত্রে তাহলে 50% অফ হ্যাঁ সেক্ষেত্রে কি করছে যে সেক্ষেত্রে আপনার একটা পেনাল্টি ইম্পোজ করা হবে। এই পেনাল্টি সেকশনের কথাই বলা আছে, সেকশন 123 সাবসেকশন 2 তে বলা আছে, এখানে 123 সাবসেকশন 2 তে বলা আছে। দেখি এটা কি বলছে, দেখেন, if he fails to do so then penalty may be imposed by the income tax authority at the rate 15% of tax on household income or 5,000 টাকা whichever is higher। আচ্ছা 15% of tax on household income, 15% of tax on household income 5,000 টাকা whichever is higher। এই জিনিসটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি এটা আমি আপনাদেরকে একটু বলি, নাহলে বুঝবেন না। এটা যারা আগে ক্লাস করছেন তারা জানেন। দেখেন এটা আমরা ক্যালকুলেশন করব ট্যাক্স ইনটু ট্যাক্স ইনকাম, ট্যাক্স ইনটু ট্যাক্স ইনকাম, হ্যাঁ, ডিভাইডেড টোটাল ইনকাম, টোটাল ইনকাম ইনটু 50% আর 5,000 টাকা হায়ার অন। আপনাদের যদি ট্যাক্স টু ম্যানুয়াল বই থাকে না তাহলে দেখবেন কি যে একটা ম্যাথ করে দেওয়া আছে পেনাল্টি সেকশনে, এর রুল 8 এর পরে একটা ম্যাথ আছে,
পেনাল্টি সেকশন, হ্যাঁ, যদি ট্যাক্স টু ম্যানুয়াল থাকে তাহলে পাবেন, হ্যাঁ, রুল 18 এর পরে। তাহলে ট্যাক্স ইনটু ট্যাক্স ইনকাম, ট্যাক্স বলতে কি বোঝায় এটা একটু মাইন্ডে রাখতে হবে। ট্যাক্স বলতে বোঝাচ্ছে tax amount after deducting tax rebate and tax credit on partnership fund. Partnership fund. এটা বাংলায় বলতেছি কি যে মানে আমরা যে ট্যাক্স রিবেট বাদ দিই না ইন্ডিভিজুয়াল ম্যাথের ক্ষেত্রে, মনে আছে না যে ট্যাক্স রিবেট অন এলিজিবল অ্যামাউন্ট, গ্রস ট্যাক্স থেকে কি করি আমরা রিবেট বাদ দিই, তাই না রুবিনা আপু? আমরা গ্রস ট্যাক্স থেকে কি করি রিবেট বাদ দিই না, ট্যাক্স রিবেট বাদ দিই না, ট্যাক্স রিবেট অন এলিজিবল অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে ট্যাক্স বলতে বোঝাচ্ছে কি যে রিবেট বাদ দেওয়ার পরে এবং পার্টনারশিপ ফার্মের ট্যাক্স ক্রেডিট বাদ দেওয়ার পরে যে ট্যাক্স থাকে না ওই ট্যাক্সটাকে বলতেছে। ট্যাক্স বলতে কোন ট্যাক্স বোঝায় এই ফর্মুলাটা কিন্তু আপনার অনেক জায়গায় লাগবে, হ্যাঁ, এই জন্য এই ফর্মুলাটা মনে রাখেন, ট্যাক্স ইনটু ট্যাক্স ইনকাম ডিভাইডেড টোটাল ইনকাম। আচ্ছা, ট্যাক্স বলতে বোঝাচ্ছে কি রিবেট বাদ দেওয়ার পরে ট্যাক্স রিবেট অন এলিজিবল অ্যামাউন্ট এবং পার্টনারশিপ ফার্মের ট্যাক্স ক্রেডিট বাদ দেওয়ার পরে যে ট্যাক্স থাকে ওই ট্যাক্সটাকে বলতেছে কি ট্যাক্স। আর ট্যাক্স ইনকাম বলতে বোঝাচ্ছে যে হাউস পাওয়ার ইনকাম। ট্যাক্স ইনকাম মানে হাউস পাওয়ার ইনকাম, এইচপি ইনকাম লিখলাম না সংক্ষেপে হাউস পাওয়ার ইনকাম। আর টোটাল ইনকাম তো জানি, টোটাল ইনকাম মানে কি সব সব 7 heads of income সব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাই এই ফর্মুলাটা আপনি দেখবেন যে লাগবে। আমরা যখন ওই যে পয়েন্টেজ ক্রেডিট নিয়ে আলোচনা করব না, ডিটিএ চ্যাপ্টার না, ডিটিএ চ্যাপ্টারে দেখবেন এই ফর্মুলা আছে, সেম ফর্মুলা। এই ফর্মুলাটা তিনটা জায়গায় লাগে, হ্যাঁ, এই একটা ফর্মুলা এটা একটু মাইন্ডে রাখেন। ট্যাক্স ইনটু ট্যাক্স ইনকাম ডিভাইডেড টোটাল ইনকাম ইনটু 15% আর 5000 টাকা হুইচেভার ইজ হায়ার বা হায়ার অন, এই পরিমাণ কি করবে ডিসিডি পেনাল্টি ইম্পোজ করবে। আর আপনাদের যদি ট্যাক্স টু ম্যানুয়াল বই থাকে তাহলে দেখবেন যে এরকম একটা ম্যাথ করে দেওয়া আছে, এখানে এই ম্যাথটা নিয়ে আসা হয় নাই, এই রুল 18 এর ম্যাথটা নিয়ে আসা হয় নাই। ক্লিয়ার তো, জানেন এটা কোয়ারি আছে এটা। আর আমি ম্যাথটা দেখে দেন, আমি স্ক্যান করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব না, আপনারা দেখতে পারেন যাদের বই নেই, বা আপনারাও কেউ শেয়ার করতে পারেন। এটা পেনাল্টি চ্যাপ্টারে একটা ম্যাথ আছে, বা কেউ করে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে পারেন। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন কয়েকটা ম্যাথ দেওয়া আছে, দেখুন 3টা ম্যাথ দেওয়া আছে। আরো ম্যাথ দরকার, বেশি ম্যাথ দেওয়া 2টা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা ম্যাথই দেখি একটু, হ্যাঁ, 1 নাম্বার ম্যাথটা দেখি। কম্পিউট হিজ হাউস পাওয়ার ইনকাম, তার হাউস পাওয়ার ইনকাম আমরা কি করতে বলছে কম্পিউট করতে বলছে। মিস্টার মুস্তাক আহমেদ হাউস ইজ লেট আউট এট 10,000 টাকা পার মান্থ, মানে সেই 10,000 টাকা করে কি করে ভাড়া দেয়, হ্যাঁ, ফর দ্য ইয়ার এন্ড 30 জুন 20। টেনেন্ট কুইটেড দ্য হাউস 31 মার্চ 2020 and owed 20,000 টাকা ফর রেন্ট বিং আনপেড। আচ্ছা, ও 31 মার্চে কি করছে কুইট করছে, তার মানে হাউস রিমেন ভ্যাকান্ট ফর 3 months ডিউরিং দ্য অল্টারেশন, ঠিক আছে, 3 মাস ভ্যাকান্ট ছিল। দ্য ওনার ক্লেম দ্য ফলোইং ডিরেকশন: কস্ট অফ রিপেয়ার 15,000 টাকা, অল্টারেশন এক্সপেন্স 30,000 টাকা, ইন্টারেস্ট অন মর্গেজ 12,000 টাকা, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম 5,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স 10,000 টাকা, তাই না? আচ্ছা, লিগাল অ্যাকশন টু রিকভার আনপেইড ট্যাক্স হুইচ ওয়াজ লেটার রিয়ালাইজড টাকা 6,000। আমরা যে কি ছিল আনপেইড রেন্ট হুইচ ওয়াজ লেটার রিয়ালাইজড, 20,000 টাকা যে আনপেইড রেন্ট ছিল না, যে অ্যামাউন্টটা কি করছে পরবর্তীতে কি হয়েছে রিয়ালাইজড হয়েছে, তাই না? এই রিয়ালাইজ করতে আপনার লিগাল অ্যাকশন হয়েছে কত 6,000 টাকা। এই লিগাল অ্যাকশনটা আমি কোথায় শো করব? লিগাল অ্যাকশনটা রিপেয়ার মেইনটেনেন্স অ্যালাউয়েবল ডিডাকশন না, অ্যালাউয়েবল ডিডাকশন না, দিস ইজ পার্ট অফ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, এটা মাইন্ডে রাখেন। এটা কালেকশন অফ রেন্ট না, রেন্ট কালেক্ট করতে যায় আপনার। আমরা কি অ্যালাউয়েবল ডিডাকশন এরকম পড়ে আসছি যে লিগাল অ্যাকশনটা আমি অ্যালাউয়েবল ডিডাকশন হিসেবে পাবো না, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। তার মানে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স হিসেবে শো করছে কত খেয়াল করে দেখেন তো 15,806
21,000 না? ঠিক আছে কিনা? রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে খরচ শো করছে কত? 21,000। আচ্ছা, অল্টারেশন এক্সপেন্সটা পাবে? এটা পাবে না। ক্যাপিটাল নেচার থেকে কোনো খরচ এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার পাবে না। আরগুলো তো পাবে, তাই না? অ্যালাউবল ডিডাকশন হিসেবে পাবে। আচ্ছা দেখেন, ও প্রতি মাসে ভাড়া দিছে কত? 10,000 করে। তার মানে রেন্টাল ভ্যালু কত? 10,000 ইনটু কত? 12, 1,20,000। মিউনিসিপাল ভ্যালু দেয়া নাই। তার মানে হায়ার অন কত? রেন্টাল ভ্যালু, হ্যাঁ? এটা আপনাকে নোট দিতে হবে যে ইট ইজ অ্যাজুম দ্যাট মিউনিসিপাল ভ্যালু ইজ লোয়ার দ্যান রেন্টাল ভ্যালু। এরকম একটা নোট দিয়ে দিতে হবে। ইট ইজ অ্যাজুম দ্যাট মিউনিসিপাল ভ্যালু ইজ লোয়ার দ্যান কি? রেন্টাল ভ্যালু। নোট ছাড়া কিন্তু আমি দিতে পারবো না। আচ্ছা দেখেন, অ্যালাউবল ডিডাকশন হিসেবে রিপেয়ার মেইনটেনেন্স পাবে কত? 1,20,000 তো 1,20,000 ভাড়া দিছে কি রেসিডেন্সিয়াল পারপাজে না? রেসিডেন্সিয়াল পারপাজে ভাড়া দিছে ধরে নিলাম, যে রেসিডেন্সিয়াল পারপাজে ধরে নিলাম, তাহলে 1,20,000 অ্যালাউবল ডিডাকশন হিসেবে পাবে কত? রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে পাবে কত? 30,000 টাকা। কিন্তু সে অ্যাকচুয়ালি খরচ করছে কত? বোঝা যাচ্ছে কেন 30,000 টাকা পাবে? কারণ আমার 1,20,000 তো কি রেন্টাল ভ্যালু, তাই না? এর যদি আমি 25% ধরি রিপেয়ার মেইনটেনেন্স হিসেবে, তাহলে পাবে কত? 30,000 টাকা না? 30,000। কিন্তু রিপেয়ার মেইনটেনেন্স পারপাজে খরচ করছে কত? 21,000 টাকা। 15 আচ্ছা 21,000 হ্যাঁ 21,000 টাকা। তার মানে ডিসিটি কি করবে? সেকশন 1930 অনুযায়ী রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ডিমড ইনকাম হিসেবে শো করবে। ক্লিয়ার এটা? এটাই বলছে। বুঝা গেছে তো, তাই না? এটা ছোট্ট একটা ম্যাথ, দেখেন বুঝতে পারছেন সবাই? এটা করে দেওয়া আছে। রবিনা আপু বুঝা গেছে? জি ভাই। আপনি যেটা বলছেন 1930, এটা 1930 এখানে কিন্তু চলে আসছে এক্সপ্লানেশনটা, তাই না? চলে আসছে। এই যে 9,000 টাকা আসছে, তাই না? এই যে 9,000 টাকা। ভ্যাকেন্সি অ্যালাউন্স 3 মাস ভ্যাকেন্সি হলো, মিউনিসিপাল চার্জ, সাইন ইন্স্যুরেন্স, এই যে রিপেয়ারমেন্ট ইন্স্যুরেন্স শো করা হয়েছে, তাই না? জি। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল, এই যে 9,000 টাকা যেটা, জি জি বলেন। এটা যদি আমি মানে ডিমড ইনকাম হিসেবে দেখানো, এটা তো আসলে ডিসিটি রেন্ডে হয়। আমি যদি 25% পুরোটাই দেখায় রাখি, ও ধরতে না পারলে তো আমার কোনো অসুবিধা নাই। না না না, এখানে কি আপনি তো ডকুমেন্ট দিবেন না? ডকুমেন্ট যখন চাবেন আপনি তো দিবেনই। না মানে প্রথম ইনিশিয়ালি তো ডকুমেন্ট দেওয়া লাগে না। না না, ইনিশিয়াল দেয়া লাগবে না, অ্যাসেসমেন্টের সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি তো 25%ই দেখায় রাখতে পারি। অডিটে না পড়লে তাহলে পুরোটাই ইয়ে হইলো, প্র্যাকটিক্যালি বলতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, না প্র্যাকটিক্যালি তো বলবেন। জি জি ভাই, দেখাইতে পারি। আচ্ছা আজকে এন্ড করে দিই, হ্যাঁ আজকে আর নিব না। কারো কোনো কোয়ারি আছে? আপনাদের বই কিনছেন সবাই? হ্যাঁ বই তো এখনো বের হয়নি, 2 তারিখে বের হবে টেক্সট 2টা। আচ্ছা তাহলে বই না না কিনলে আপাতত যা আছে এইভাবে পড়তে থাকে। আমি গত 2 দিন আগে নীলক্ষেত গেলাম, বললো যে 2 তারিখে আসতেছে। 2 তারিখে আসবে। টেক্সট 2 এর ম্যানুয়ালটা আর এই ইয়েটা মনে হয় চলে আসছে অলরেডি, টেক্সট 1টা। টেক্সট 1টা না ভালো না, বুঝছেন? এটা তো ফার্স্ট পার্টে যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করি না, টেক্সট 1 বইটা ভালো না। যারাই ধরেন যে পাস করছে পড়ে পাস করছে। আচ্ছা আর কারো কোনো কোয়ারি আছে? ভাইয়া লাস্টের দিকে না আমার নেট ছিল না, আমি তো রেকর্ডিং ক্লাস থেকে বাকিটা পাবো তাই না? জি 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 জি, তন্ময় রেকর্ডিংটা দিয়ে দিয়েন। হ্যাঁ আপনাকে দিয়ে দিচ্ছি তন্ময়, মেসেঞ্জারে দিয়ে দিন। আপনি কি করতে পারবে? ওনার অকুপাইড প্রপার্টি, তো ওনার অকুপাইড প্রপার্টি না দেখাইতে পারবে, দেখাইতে পারবে। হচ্ছে না এরকম হচ্ছে তো ভাইয়া, ওনার অকুপাইড প্রপার্টি আছে না? আছে তো, অকুপাইড প্রপার্টি আছে তো, অনেকেরই আছে, অনেক কোম্পানিরই আছে ওনার অকুপাইড প্রপার্টি আছে, দেখাইতে পারবে। আচ্ছা আচ্ছা, ওইটা তো ওইটার মানে নিজের ইউজ করলে তো আর ওইটা তো হাউস প্রপার্টি আর ইয়ে দেওয়া লাগবে না। নিজের বিল্ডিং নিজে ইউজ করে তো ট্যাক্স দিতে হবে না, হাউস প্রপার্টি ইনকাম আসবে না, ঠিক আছে? ইনকাম হিসেবে আসবে না।
কিন্তু যদি বিজনেস পারপজে ইউজ করেন তাহলে একটা বেনিফিট পাবেন। এই কোশ্চেনটা কিন্তু ফার্স্ট করে আসছে যে ধরেন যে যদি হাউস প্রপার্টি মানে যদি লেট আউট করি তাহলে কি অ্যাডভান্টেজ পাবো, আর যদি বিজনেস পারপজে ইউজ করি তাহলে কি অ্যাডভান্টেজ পাবো। মানে ছোট্ট একটা কোশ্চেন যে মানে লেট আউট করলে কি করতেছেন, আপনি ভাড়া টাকা পাচ্ছেন টেন্যান্টের কাছ থেকে। আর যদি বিজনেস পারপজে ইউজ করেন তাহলে আপনি কি করতে পারেন, বিল্ডিং এর ইগনিস্টে কি করতে পারবেন, ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবেন। ও বিল্ডিং এর ইগনিস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন পাবেন তো পাবেন বিজনেস পারপজে। এটা আপনি দেখবেন যে টেক্সট টু মিনো না লেখাই আছে, একটা কোশ্চেনই আছে। আর কোয়ারি আছে কারো? আরেকটা ছিল ভাই, যদি টাকা দুই ভাবে নেয়, একটা সিকিউরিটি ডিপোজিট হিসাবে নেয় আর অ্যাডভান্স হিসাবে নেয়, তাহলে কি দুটো ট্রিটমেন্টই পড়বে? মানে এর টাকা নিল, সে এখন বলতেছে কিছু আমি অ্যাডভান্স হিসাবে কাটবো আর কিছু আমি রেখে দিব সিকিউরিটি হিসাবে। হ্যাঁ হ্যাঁ, দুইটা ট্রিটমেন্ট পড়বে, দুইটা ট্রিটমেন্টই পড়বে। কিছু বলবেন আর কেউ? না ভাই ঠিক আছে, তাহলে লিভ করলাম। ঠিক আছে তাহলে। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে পড়া? বুঝতে সমস্যা হলে আমাকে কল দিন। ইয়াসমিন আপু, হ্যালো শোনা আছে? আচ্ছা ইয়াসমিন আমি দুইজন আছে। আচ্ছা একটা আপু মনে হয় রুবিনা ইয়াসমিন তো আপু, আপনি মেসেঞ্জার গ্রুপে আছেন তাই না? জি ভাই আছে। আর একটা আপু আছে উনি মেসেঞ্জার গ্রুপে নাই। আচ্ছা কারণ আমি কিন্তু দুই একটা ক্লাস কিন্তু আমি মানে যেগুলো আগে নিছি, যেমন কোম্পানি অ্যাসেসমেন্ট পড়ার আগে আমি যেমন যে আপনাদের ভিডিও লেকচারটা দিয়ে দিব, তাহলে আপনাদের কোম্পানি অ্যাসেসমেন্ট যেদিন পড়াবো তখন